আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা চলতরিৎ এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম গত লেকচারে। আমরা প্রথম ক্লাস করেছিলাম যেখানে আমরা চলতরিতের বেসিক যে জিনিসটা তড়িৎ প্রবাহ কাকে বলে এবং সেটা অ্যাকচুয়ালি কি জিনিস, কিভাবে তড়িৎ প্রবাহটা উৎপন্ন হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে বেসিক বেসিক কিছু আইডিয়া নিয়েছিলাম এবং কিভাবে তড়িৎ প্রবাহ রিলেটেড কিছু সিম্পল কিছু প্রবলেম সলভ করা যায় আধানের সাথে তড়িৎ প্রবাহের যে রিলেশনটা, সেই রিলেশনগুলো হচ্ছে ডিসকাস করে আমরা কিছু জিনিস সলভ করেছি, কিছু প্রবলেম সলভ করেছি এবং তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল। আশা করি সবাই তোমরা করেছো সেগুলো। যদি করে থাকো অবশ্যই আমি কিন্তু গ্রুপ দিয়েছিলাম, একটা গ্রুপের লিঙ্ক, সেখানে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবে। এর পাশাপাশি অতটুকু জিনিস বইয়ে পড়তে যাওয়ার পরে তোমার যদি কোনো কনফিউশন অ্যারাইজ হয় তোমার মধ্যে, সেই কনফিউশনগুলো কিন্তু আমার সাথে তুমি শেয়ার করতে পারো সেই গ্রুপে। আমি হচ্ছে যথাসাধ্য চেষ্টা করব তোমার হচ্ছে যত কম সময়ের মধ্যে তোমাদের আনসারগুলো দেওয়া যায় সেগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো যাই হোক, আজকে আমরা দ্বিতীয় লেকচারে তার ঠিক পরবর্তী আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো যারা অলরেডি হচ্ছে 1 নম্বর ক্লাস করে ফেলেছো তার তো অবশ্যই স্বাগতম আজকের ক্লাসে, বাট যারা আগে থেকেই প্রথম ক্লাসটা স্কিপ করেছো আমি রেকমেন্ড করি তোমাদেরকে যে প্রথমত ওই ক্লাসটা একবার করে আসো। কারণ আমি যেই সিকোয়েন্সে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো, সেই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি প্রবলেমগুলো সেভাবেই সিলেক্ট করেছি, সেভাবেই রেখেছি, সবসময় সেভাবেই করে রাখবো, যাতে করে একটার সাথে আগের যে তোমার টপিকটা আছে তার কোনো না কোনো লিঙ্ক থাকে। তো এই কারণে আজকে টপিকটা যেটা আমরা পড়বো, যার টপিকটার নাম হচ্ছে তোমার তারণ বেগ, এই রিলেটেড জিনিসগুলো জানার জন্য তোমাকে প্রথমত তড়িৎ প্রবাহ জিনিসটা কি সেটা একটু ভালো মতো বুঝতে হবে। কারণ তার ছোট থেকে ছোট যে থিওরিটিক্যাল যে কনসেপ্ট বা ব্যাকগ্রাউন্ডে জানা দরকার, সেটা কিন্তু আমি আগের লেকচারে আলোচনা করেছি। ঠিক আছে, তো আগের লেকচারটা শেষ করো, শেষ করার পর হচ্ছে আজকে ক্লাসটা স্টার্ট করবো আমরা। দেখো, আজকের ক্লাসে আমাদের প্রথম যে টপিকটা তারণ বেগ হচ্ছে আমাদের মেইন টপিক। আজকে আমরা মূলত তারণ বেগটা নিয়ে আলোচনা করব। বাট তার আগে একটা টার্ম নিয়ে আমি হচ্ছে ডিসকাস করতে চাই, যেটাকে বলা হয় তোমার প্রবাহ ঘনত্ব। দেখো তো, ঘনত্ব বলতে তুমি কি বোঝো? ঘনত্ব ওয়ার্ডটা যখন আমাদের কাছে আসে, আমাদের সামনে আসে, তখন আমরা বুঝি যে কোনো কিছুতে, কোনো একটা জায়গায়, একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে কতটুকু বস্তু আছে বা কতটুকু পদার্থ আছে, সেই জিনিসটাকে আমরা নর্মালি হচ্ছে ঘনত্ব নামে নামকরণ করি, তাই না? মানে আমাদের আমাদের বেসিক যে ঘনত্বের আইডিয়াটা, আমরা ছোটবেলা থেকে ঘনত্ব পড়ে এসেছি। ঘনত্ব হচ্ছে রো, রো সমান হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। এরকম কোনো ঘনত্ব হচ্ছে আমরা সবসময় পড়ে শিখে এসেছি। বাট আমরা একটু আজকে যেটা করব, তোমাদের ধারণাটাকে একটু হচ্ছে এক্সপ্যান্ড করার চেষ্টা করব। আমরা হচ্ছে বড় হয়েছি এখন, ঠিক আছে, এসএসসি লেভেল পর্যন্ত আমরা হয়তো বা ঘনত্ব মানে পড়ে এসেছি যে এম বাই ভি, কোনো একটা একক আয়তনে কতটুকু পদার্থ আছে বা কতটুকু জিনিস আছে, সেটাকেই হচ্ছে আমরা ঘনত্ব বলবো। বাট ঘনত্ব শুধুমাত্র এক প্রকার না। এখন থেকে আমরা শিখবো ঘনত্ব 3 ধরনের হতে পারে। 3টা টাইপের ঘনত্ব হওয়া পসিবল, যেই ঘনত্বের মধ্যে আমরা স্পেশাল একটা ঘনত্বের কথা বলবো আজকে, যেটা হচ্ছে আমরা প্রবাহ ঘনত্ব বলবো এখন। তো আগে প্রবাহ ঘনত্বতে যাব না, আমি আগে ঘনত্ব জিনিসটা প্রথমে ট্রাই করি। ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব, যেটাকে ইংলিশ টার্মটা আমরা বলি হচ্ছে ডেনসিটি। ওকে, দেখো, আমরা ঘনত্ব মানে সবসময় যেটা বুঝতাম সেটা কি, একক আয়তনে কতগুলো পদার্থ আছে সেটাই হচ্ছে আমার ঘনত্ব। অ্যাকচুয়ালি সেই ঘনত্বটাকে আমরা বিশেষ আজকে একটা নাম দিব, সেটাকে বলবো আমরা হচ্ছে ভলিউমেট্রিক ডেনসিটি বা ভলিউম ডেনসিটি বা আয়তন ঘনত্ব নামে নামকরণ করব। ঘনত্বকে আমি হচ্ছে একটা কাজ করি, 3টা ভাগে ভাগ করার চেষ্টা করি। ঘনত্বকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম যে ঘনত্বটাকে আমি নাম দিব সেটা হচ্ছে তোমার, ইংলিশে যদি আমি বলি সেটাকে বলা হয় তোমার লিনিয়ার ডেনসিটি, বা বাংলায় বললে আমি বলতে পারবো রৈখিক ঘনত্ব। ঠিক আছে, সেকেন্ড যে ডেনসিটিটার কথা বলবো আমি, সেটা হচ্ছে তোমার এরিয়া ডেনসিটি বা ক্ষেত্রফল ঘনত্ব বা ক্ষেত্র ঘনত্ব। এবং থার্ড যে আমি ঘনত্বটার কথা বলবো সেটা হচ্ছে তোমার নর্মাল যে ঘনত্বটাকে আমরা সচরাচর চিনি, যেটাকে হচ্ছে ভলিউমেট্রিক ডেনসিটি বা যেটাকে আমরা জানি আয়তন ঘনত্ব বা নর্মাল যে ঘনত্ব বলে আমরা এতদিন ধরে শিখে আসতাম। বাট দেখতে পাবে আমরা এই ফিজিক্স পড়তে গিয়ে এই 3টা ঘনত্বরই কখনো না কখনো আত্মপ্রকাশ আমরা পাবো। তোমরা যারা অলরেডি স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়ে এসেছো, তারা এই ঘনত্বটা এবং এই ঘনত্বটা একটু হলেও আইডিয়া রেখে এসেছো অলরেডি।
মনে আছে কিনা দেখো তো, লিনিয়ার ডেন্সিটি বা রৈখিক ঘনত্ব, এই নামটা কথা শুনেছি কিনা। এটাকে নর্মালি আমরা রৈখিক ঘনত্ব অনেক সময় বলা হয় না, অনেক সময় এটাকে এই নামে ডাকা হয় যে একক দৈর্ঘ্যে কতটুকু বস্তু আছে বা কতটুকু পদার্থ আছে, সেটাকেই হচ্ছে আমরা বলি হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। একে নর্মালি ম্যাক্সিমাম বইয়ে এটাকে হচ্ছে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। এটাকে এরিয়া ডেন্সিটিটাকে আমরা মূলত হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সবসময় এটা হয় না, এক এক ক্ষেত্রে এই তোমার হচ্ছে নোটেশনটা আলাদা রকম হতে পারে। এবং হচ্ছে ভলিউমেট্রিক ডেন্সিটি, যেটা আমি বললাম, এটাকে নর্মালি আমরা রো নামে নামকরণ করি। তো ল্যামডা মানে হচ্ছে কোন একটা পদার্থ, কোন একটা বস্তু, যে কোনো, যার আমি ঘনত্ব হিসাব করব, তাকে যদি আমি দৈর্ঘ্য দ্বারা ভাগ দিই, তাকে আমি হচ্ছে দৈর্ঘ্য দ্বারা ভাগ দিই, অর্থাৎ একক দৈর্ঘ্যে কতটুকু পদার্থ বা কতটুকু জিনিস আছে, সেটাই হচ্ছে আমার লিনিয়ার ডেন্সিটি। ঠিক আছে, এটা বস্তু না বলে আমি একটা কথা বলতে পারি, এটাকে এভাবে বলি যে কোন একটা যার হিসাব করছি আমি, তার পরিমাণ, সেটা যে কারো কিছু হতে পারে, যার ডেন্সিটি হিসাব করছি তার পরিমাণটা উপরে থাকবে, এবং একে আমি যদি হচ্ছে দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু পদার্থ আছে আমার, সেটাই হচ্ছে আমার লিনিয়ার ডেন্সিটি বলে। তোমাদের যেটা মনে আছে যাদের, সেটা হচ্ছে তোমরা যখন স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়েছিলে, তার হচ্ছে লাস্টের দিকে একটা গসের সূত্র নামে একটা টপিক আছে। তো ওই গাউসের যে সূত্র বা গসের সূত্র যেটাই বলো না কেন, ওই সূত্রের একটা তোমার পার্ট আছে যেখানে বলা হয় যে একটা অসীম দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, ওই দণ্ডের মধ্যে অনেকগুলো চার্জ আছে, এবং সেই চার্জের কারণে একটা নির্দিষ্ট বিন্দুতে তোমাকে বলা হলো যে কিরকম ইলেকট্রিক ফিল্ড তোমার তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা বের করো, প্রাবল্যের মানটা বের করো। মনে আছে? তখন আমরা কিন্তু কিউ ডিভাইডেড বাই এল সমান ল্যামডা ধরেছিলাম। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমার আধানের পরিমাণ, এল মানে হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে সেটাকে আমরা বলেছিলাম কিন্তু যে তার রৈখিক ঘনত্ব বা লিনিয়ার ডেন্সিটি। বোঝা গেছে? সেটাকে আমরা লিনিয়ার ডেন্সিটি নামে নামকরণ করব। একই রকম ভাবে আমরা যদি এখন তোমার হচ্ছে এরিয়া ডেন্সিটির কথা বলি, ক্ষেত্র ঘনত্ব, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে তফাৎটা কোথায় আসবে। তফাৎটা আসবে যেখানে, সেটা হচ্ছে সিগমা সমান আমি বলতে পারি যে যে কোনো পদার্থ যেটাই হোক না কেন, সেই পদার্থের যে পরিমাণটা, সেটাকে যদি আমি একক ক্ষেত্রফলে হিসাব করতে চাই, একক ক্ষেত্রফলে হিসাব করতে চাই, তাহলে সেটাকে কিন্তু আমরা হচ্ছে এরিয়া ডেন্সিটি বলবো বা হচ্ছে ক্ষেত্র ঘনত্ব বলবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা ক্ষেত্র ঘনত্বের কনসেপ্ট। এটাও হচ্ছে আমরা শিখেছি। এটা আমি উদাহরণটা দিচ্ছি না, এর কারণ হচ্ছে আজকে যে আমি ডেন্সিটিটা পড়াবো এখানে, প্রবাহ ঘনত্ব, সেটা অ্যাকচুয়ালি এরিয়া ডেন্সিটি। ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি এরিয়া ডেন্সিটি। এই কারণে এটা না পড়িয়ে আমি যদি একবার প্রবাহ ঘনত্বের এক্সাম্পলটা আজকে দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। আর এই ঘনত্ব তো আমরা হচ্ছে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে একক আয়তনে কতটুকু পদার্থ আছে, সেটাই হচ্ছে আমার নর্মাল যে ভলিউমেট্রিক ডেন্সিটি বা ডেন্সিটি যেটাকে বলে, সেই ডেন্সিটিটা। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার নর্মাল আয়তন ঘনত্ব বা নর্মাল যে ডেন্সিটি রো, এটা সমান হচ্ছে যে কোনো পদার্থ যার আমি ঘনত্ব হিসাব করতে যাচ্ছি তার পরিমাণটা উপরে নিয়ে আমি যদি টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিই, তাহলে একক আয়তনে অ্যাকচুয়ালি কতগুলো পদার্থ আছে সেটাই অ্যাকচুয়ালি আমার নির্দেশ করে যে যে আমার ভলিউমেট্রিক ডেন্সিটিটা কত। বুঝা গেছে? তার মানে এখন থেকে আমাকে কখনো যদি ঘনত্ব এই ওয়ার্ড টার্মটা আমার সামনে উচ্চারিত হয়, কেউ যদি উচ্চারণ করে, তাহলে আমাদের আইডিয়াটা শুধুমাত্র একটা ঘনত্বের উপর সীমাবদ্ধ থাকবে না। আমরা অলরেডি শিখে গেছি যে ঘনত্ব অ্যাকচুয়ালি এক প্রকার হতে পারে না, ঘনত্ব অ্যাকচুয়ালি তিন প্রকারই হতে পারে। হ্যাঁ, এটার সাপেক্ষে যেহেতু আমি তিন রকম নাম দিয়েছি, তার মানে এককটা অবশ্যই চেঞ্জ হবে। এই এককটাকে আমরা হচ্ছে পদার্থের পরিমাণ যেটাই বলো, তুমি যদি ভর দিয়ে হিসাব করো তাহলে কেজি পার মিটার কিউব হবে, এখানে কেজি পার মিটার স্কয়ার হবে, এখানে কেজি পার তোমার হচ্ছে মিটার হবে। যদি আমি হচ্ছে ভর না বললে অন্য কোনো জিনিস বলি, যার পদার্থের পরিমাণটা তুমি যেভাবে হিসাব করো না কেন, সেই পরিমাণটা উপরে লিখবো, তার একক ডিভাইডেড বাই হচ্ছে মিটার, মিটার স্কয়ার, মিটার কিউব। সো সেম ভাবে আমরা হচ্ছে যে কোনো বস্তুর ঘনত্ব এই তিনটা প্রকারের যে কোনো একটা প্রকারে ফেলতে পারি। তো আমি যেটা বললাম যে এই তিনটা প্রকারভেদ আমাদের আসলে জানা দরকার। আদারওয়াইজ হচ্ছে আমি আজকে যে ঘনত্বটার কথা বলবো, অনেকে হয়তো ভাবতে পারো যে প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে কতগুলো প্রবাহ হচ্ছে, কি পরিমাণ প্রবাহ হচ্ছে সেটা। ব্যাপারটা সেরকম না, একক আয়তনে না, বরঞ্চ আমরা প্রবাহ ঘনত্ব যখন কনসেপ্টটা ইউজ করি, তখন আমরা একক আয়তনের ক্ষেত্রে না বলে আমরা হচ্ছে একক ক্ষেত্রফল, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ হচ্ছে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের যে মানটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, সেটাকে হচ্ছে আমরা প্রবাহ ঘনত্ব বা এরিয়া ডেন্সিটি এই প্রবাহের সাপেক্ষে বলতে পারি। সো পরিমাণের জায়গায় কি আসবে? পরিমাণের জায়গায় কিন্তু কেজি আসবে না, ভরের পরিমাণ আসবে না। এটা আমি কারেন্টের ফ্লো এর কথা হিসাব করছি, এই কারণে কারেন্টের পরিমাণকে আমি যদি একক ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমার দিবে হচ্ছে এই এরিয়া ডেন্সিটিটা তোমার কারেন্টের ক্ষেত্রে হয়ে যাবে তোমার কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, তো প্রবাহ ঘনত্বের হচ্ছে ইংলিশটা কি বলবো আমি?
কারেন্ট ডেন্সিটি, তবে কারেন্ট ডেন্সিটি অ্যাকচুয়ালি এরিয়া ডেন্সিটির আরেকটা রূপ। ঠিক আছে, এরিয়া ডেন্সিটি তো আমি যে কোনো পদার্থের ক্ষেত্রে বলতে পারি। আমি যদি স্পেসিফিক ভাবে কারেন্টের ক্ষেত্রে বলি তাহলে সেই এরিয়া ডেন্সিটিটাই হয়ে যাবে তোমার কারেন্ট ডেন্সিটি। এখন চলো এই জিনিসটাকে একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি, একটু পরে বুঝবা কেন হচ্ছে তারণ বেগ পড়ার জন্য আমরা এই জিনিসটা আলোচনা করছি, একটু পরে আমরা বুঝতে পারবো। তো দেখো, প্রথমত আমরা একটু প্রবাহ ঘনত্ব জিনিসটা একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি। ওকে, প্রবাহ ঘনত্ব। তবে কি বললাম একটু আগে, ঘনত্ব মানেই হচ্ছে তিনটা টাইপের যে কোনো একটা টাইপে আসতে পারে। আমরা আজকে শুধুমাত্র এরিয়া ডেন্সিটি নিয়ে কথা বলবো। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাই হচ্ছে আমার প্রবাহ তোমার হচ্ছে ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি। বাট এই ক্ষেত্রফলটা সংজ্ঞায়িত করার সময় আমরা এমনভাবে সংজ্ঞায়িত করি যে ক্ষেত্রফলটা প্রবাহের দিকের সাথে ঠিক লম্ব বরাবর হতে হবে। তাহলে আমি যদি সংজ্ঞায়িত করি এটা এভাবে বলতে পারি যে তড়িৎ প্রবাহের সাথে লম্বভাবে স্থাপিত কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, এটাকেই আমরা বলি, এই মানকেই আমরা বলবো হচ্ছে প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্বের সংজ্ঞাটা কি? যে আমার কাছে যদি একটা একক ক্ষেত্রফল বা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তোমার পাত থাকে, ধরলাম নর্মাল কল্পনা করো যে আমি একটা চিত্র আঁকি, তাহলে হয়তো বা জিনিসটা বুঝতে একটু ভিজুয়ালাইজ করতে হয়তো সুবিধা হবে। মনে করো এটা আমার কাছে তার আছে, ওকে, এই হচ্ছে আমার একটা পরিবাহী তার। এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে চাচ্ছে। তো এই প্রবাহী তারের মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখন খেয়াল করো, আমি যদি এক কাজ করি, এই তড়িৎ প্রবাহের মধ্যে তোমার এই এরিয়াটা, এই ক্রস সেকশনাল এরিয়াটা আমি কল্পনা করি হচ্ছে 1 মিটার স্কয়ার। আমি কল্পনা করে নিই এটা হচ্ছে 1 মিটার স্কয়ার। তাহলে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যে দেখতে পাচ্ছ তুমি, এই এরিয়ার মধ্য দিয়ে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই এরিয়াটার সাথে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তড়িৎ প্রবাহিত হয়ে চলে যায়, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাই হচ্ছে আমার তার কারেন্টের জন্য হচ্ছে কারেন্ট ডেন্সিটি হবে। তাহলে কল্পনা করি যে এখান থেকে আমার হচ্ছে তড়িৎটা প্রবাহিত হয়ে যাচ্ছে, আমার তড়িৎ প্রবাহের যে ডিরেকশনটা সেটা আমি ধরলাম এই দিক বরাবর, এই দিক বরাবর হচ্ছে আমার কারেন্ট যাচ্ছে। আপাতত এই এরিয়াটাকে আমরা হচ্ছে এ কল্পনা করি, ঠিক আছে। তাহলে আমি যদি হচ্ছে সংজ্ঞা আকারে একটু সূত্রটা প্রতিপাদন করার চেষ্টা করতাম, কিভাবে আসতো? আমাদের সংজ্ঞা আকারে আসতো যে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায় হচ্ছে আই পরিমাণ, লম্ব হবে তাই না, এই এরিয়ার সাথে লম্ব বরাবর যাচ্ছে কারেন্টটা। তাহলে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায় আই। তাহলে একক ক্ষেত্রফল অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে কত? আই ডিভাইডেড বাই এ। এই আই ডিভাইডেড বাই এ এটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া ডেন্সিটি বা কারেন্ট ডেন্সিটিটাকে মিন করে। এই কারেন্ট ডেন্সিটিটাকে আমরা হচ্ছে জে নামে প্রকাশ করব। কি নামে বা হচ্ছে কি নোটেশন দিব আমরা হচ্ছে জে দ্বারা প্রকাশ করব। জে দ্বারা আমরা বুঝবো কি এখন থেকে কারেন্ট ডেন্সিটি। আমি বললাম যে ডেন্সিটিকে তুমি যে কোনো নোটেশন দিয়ে বুঝতে পারো, বাট আমি যদি ভরের ক্ষেত্রে বলি বা হচ্ছে চার্জের ক্ষেত্রে বলি, নর্মালি হচ্ছে আমরা সিগমাকে ইউজ করি, বাট প্রবাহ ঘনত্বের ক্ষেত্রে আমরা এখন থেকে জে নামে এইটাকে ইউজ করব। এবং জে দিয়েই হচ্ছে তোমাদের বইয়ের যেহেতু দেয়া আছে, তো আমি হচ্ছে যে এই নোটেশনটাকে ইউজ করবো যাতে করে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ সেটাই হচ্ছে আমার প্রবাহ ঘনত্ব বা এর ভ্যালু, অর্থাৎ এটা আসবে সূত্রটা আমার এরকম। তো এটা হচ্ছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সংজ্ঞা যদি জানা থাকে এই ইকুয়েশনটা জেনারেট করতে পারা খুব একটা আহামরি টাফ কিছু না। ঝামেলা হচ্ছে যে তড়িৎ যে প্রবাহটা, আমার তড়িৎ প্রবাহ আই, আমি কিন্তু আগে বলেছিলাম তোমাদেরকে তড়িৎ প্রবাহ এটা কিন্তু একটা ভেক্টর রাশি না, এটা হচ্ছে স্কেলার রাশি। এর কারণটা কি গত লেকচারে বলেছি যে এটা যদিও তার একটা ডিরেকশন আছে, কোনো নির্দিষ্ট একটা ডিরেকশনে সে যায়, বাট ডিরেকশনের উপর তার ভ্যালু এর কোনো ইফেক্ট চেঞ্জ হয় না বা চেঞ্জে আসে না।
মনে করো দুইটা কারেন্ট হচ্ছে দুই দিক থেকে আসছে, যোগ হওয়ার পর তাদের যোগফলের যে রুলটা সেটা যদি ভেক্টর অ্যাডিশনের রুল মেনে চলে তাহলে সেটা অবশ্যই ভেক্টর হতো, বাট নর্মাল যদি স্কেলার অ্যাডিশনের রুল মেনে চলে তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্কেলার একটা রাশি। সেম ভাবে আমি বলতে পারি যেহেতু কারেন্ট অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট না তাদের যোগফলের ভ্যালুটা, তার মানে অবশ্যই এটা একটা স্কেলার রাশি। বাট বাট এই যে তোমার প্রবাহ যে ঘনত্বটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর রাশি একটা, ঠিক আছে? কারণ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ডিরেকশন তো অবশ্যই আছে, একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে, এবং তার ভ্যালুটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। অ্যাঙ্গেল চেঞ্জ হলে দুইটা প্রবাহ ঘনত্বের সাপেক্ষে আমি যদি হচ্ছে অ্যাভারেজ বা টোটাল প্রবাহ ঘনত্ব বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এর অ্যাঙ্গেলটা ঠিক রাখাটা জরুরি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার যেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। মাথায় রাখতে হবে আই কিন্তু ভেক্টর রাশি ছিল না, আই হচ্ছে স্কেলার রাশি ছিল, বাট জে কিন্তু একটা ভেক্টর রাশি। এবং আই কি? আই হচ্ছে তোমার একটা স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি, জে হচ্ছে বা প্রবাহ ঘনত্ব হচ্ছে আমার একটা ভেক্টর রাশি। এবং মাথায় রাখবে তড়িৎ প্রবাহ যেই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আই এর ডিরেকশন এবং জে এর ডিরেকশন একই দিকে কাজ করে। যেহেতু একটা ভেক্টর রাশি তাহলে অবশ্যই একটা ডিরেকশন আছে। মাথায় রাখতে হবে আমার এর দিক, জে এর দিক, তড়িৎ প্রবাহের দিকে। তাহলে তড়িৎ যেদিকে প্রবাহিত হবে জে এর ডিরেকশন সবসময় অলওয়েজ সেই দিকেই হবে। তাহলে আমি কখনো যদি আমাকে বলা হয় যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যে দিক বরাবর তড়িৎ প্রবাহিত হবে সেটাই হচ্ছে আমার জে এর ডিরেকশন। এই কারণে আলাদাভাবে তোমাকে ডিরেকশনটাকে বলে দেওয়ার কোনো মানে হয় না, এই কারণে তোমাদের কাছে কখনোই বলাও থাকবে না যে ডিরেকশনটা কোন দিকে। ওকে, এখন এক কাজ করি যে আমার যে ইকুয়েশনটা আসলো, আচ্ছা আগে পেজে যাই। আমার যে ইকুয়েশনটা আসলো যেটা আমি বলছি এটা একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এটা একটা স্কেলার। তাহলে এক কাজ করি, এই জিনিসটাকে আমি একটু আড়াআড়ি গুণ করে লিখতে পারি। আড়াআড়ি গুণ করে লিখলে কি হয় দেখি তো একটু। আড়াআড়ি যদি গুণ করি তাহলে আই সমান আমার চলে আসবে হচ্ছে জে ইন্টু এ, ঠিক আছে? তাহলে আই হচ্ছে একটা স্কেলার, জে হচ্ছে একটা ভেক্টর, এ কি বলতো? এ তো এরিয়া। এরিয়া কি স্কেলার না ভেক্টর? আমি জানি না তোমরা জানো কি না বা মনে আছে কিনা, অ্যাকচুয়ালি জানো তোমরা সবাই, বাট হয়তো এইভাবে কল্পনা করনি। মাথা রাখবা সবসময়, সবসময় মাথা রাখবা ফিজিক্সে আমরা কখনো যদি ক্ষেত্রফল ইউজ করি, ফিজিক্সে কখনো যদি আমি ক্ষেত্রফল টার্মটাকে ইউজ করি, এটা কখনোই স্কেলার রাশি না, এটা অলওয়েজ একটা ভেক্টর রাশিকে ডিনোট করে। যে কোনো একটা ক্ষেত্রফলের অবশ্যই একটা নির্দিষ্ট দিক আছে এবং তার একটা নির্দিষ্ট মান আছে। তো যখন আমি নর্মাল, তুমি যদি ক্ষেত্রফলের কথা বলবো ম্যাথমেটিক্স, তুমি মনে করো ক্ষেত্রফল বলছো, হ্যাঁ শুধু মান আর কিছু না, মানে এটা ডিরেকশন নিয়ে তোমার আসলে চিন্তা ভাবনা করার দরকার নেই। বাট যখনই কোনো না কোনো সূত্রে এরিয়ার কোনো কনসেপ্ট আসবে ফিজিক্সের ক্ষেত্রে, তখন আমাদেরকে ধরে নিতেই হবে সেটা একটা ভেক্টর রাশিকে নির্দেশ করে এবং সেটাকে কখনোই স্কেলার রূপে চিন্তা করা যাবে না। একটু ব্যাখ্যা দিই, আমি একটু ব্যাখ্যা দিই। এই ব্যাখ্যাটা হচ্ছে আমি নর্মালি স্থির তড়িৎ চ্যাপ্টারেই দিয়ে থাকি, বাট যেহেতু যেহেতু আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি তোমাদের, সো এখানে আমি একটু বলে রাখি যে এরিয়া কেন ভেক্টর, ওয়াই এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। দেখো মনে আছে ক্ষেত্রফলের যে টার্মটা, এটা তোমরা একেবারে এইচএসসি লাইভের প্রথমে শিখেছিলে, একেবারে ভেক্টর যে চ্যাপ্টারটিতে, সেখানে আমাদের একটা কনসেপ্ট ছিল। সেই কনসেপ্টটা কি? দুইটা ভেক্টর রাশিকে যদি যদি দুইটা ভেক্টর রাশিকে যদি আমি হচ্ছে একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করতে পারি। এই হচ্ছে একটা সামান্তরিক, আমার সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করতে যদি পারি একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশিকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি কল্পনা করব যদি থিটা হয়, তাহলে মনে আছে কিনা যে এই দুইটা ভেক্টর, একটাকে যদি আমি এ বলি এবং আরেকটাকে যদি আমি বি বলি, এবং এই দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণ করতাম, মনে আছে ক্রস গুণ যদি করতাম, তাহলে যেই মানটা পাওয়া যায়, ক্রস গুণ করার জন্য কি করে, এক কাজ করে এটাকে ডট 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 দিয়ে দিই, এইটা ডট 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 দিয়ে দিই। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি সেম ভেক্টর এটা বলা যাবে না? সমজাতীয় ভেক্টর, তাই না? একই দিকে কাজ করে, একই দিকে কাজ করে, প্লাস সমান ভেক্টর আর কি, ডিরেকশন সেম, ভ্যালু সেম। আমি যদি সেমটাই উঠিয়ে আনে এখানে লাগিয়ে দিতাম, অ্যাকচুয়ালি এই ভেক্টর এই ভেক্টর সেম, তাহলে এটা যদি বি হয় এটাও বি হবে, সেম ভাবে এটা যদি এ হয় এটাও তোমার হচ্ছে এ ভেক্টর হবে। তাহলে এই যে এ ভেক্টর কিংবা বি ভেক্টর, এটা 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 কিন্তু অ্যাকচুয়ালি সেম জিনিস, এই দুটো সেম, এই দুটো সেম। এখন আমাকে যদি বলা হয় এর এরিয়াটা বের করো, মনে আছে তুমি কিভাবে বের করতে? এটা বের করার সময় আমরা একটা সুন্দর একটা ক্রস গুণফলের মেথড ইউজ করতাম, যে হ্যাঁ এইটার যে ক্ষেত্রফলটা বের হবে, এই যে সূত্রটা বের হবে ক্ষেত্রফলের, এর এরিয়ার সূত্র আসে তোমার
এ ক্রস বি, এটা, এবং এটা কি শুধু আমরা একটা মান আকার হিসাব করতাম যে হ্যাঁ এই এরিয়ার যে মানটা হবে সেই মানটা হচ্ছে এরকম, এ এ এবং বি কে ক্রস গুণ করি, ক্রস গুণ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে এই দুইটা ভেক্টর দ্বারা যে ভ্যালুটা পাবো সেটার ভ্যালু। এখন বলো তো ক্রস গুণফল বা ক্রস যে প্রোডাক্ট আমরা বলি, ক্রস গুণফল কি অ্যাকচুয়ালি একটা স্কেলার মান? তার মানটাকে তুমি হচ্ছে স্কেলার একটা মান বলতে পারো, বাট ওভারঅল এ ক্রস বি করলে নতুন একটা ভেক্টর কিন্তু সৃষ্টি হয়, কারণ দুইটা ভেক্টরকে যখন আমি ক্রস গুণ করি, ক্রস গুণফল করলে নতুন আরেকটা তোমার কিন্তু ভেক্টর রাশি উৎপন্ন হয়। এদের গুণফলটা অ্যাকচুয়ালি একটা ভেক্টর রাশিকে নির্দেশ করে। তাহলে আমি যদি বলি যে এদের ক্রস গুণ করার ফলে এখানে অ্যাকচুয়ালি একটা ভেক্টর তৈরি হবে, এবং ক্রস গুণফলের মজাটাই এটা যে যে ভেক্টরটা যেটা উৎপন্ন হবে সেটা উভয়ের সাথে, যাদেরকে ক্রস গুণ করে তুমি হচ্ছে নতুন ভেক্টর রাশিটা পাচ্ছ, সেটা উভয়ের সাথে লম্ব হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। তাহলে এটার সাথে এটার অ্যাঙ্গেলটাও অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, এটার সাথে এটার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, উভয়ের সাথে হচ্ছে তোমার 90 ডিগ্রি, অর্থাৎ এটা যেই তলে অবস্থিত সেই সম্পূর্ণ তলের সাথে লম্ব বরাবর হচ্ছে এই ভেক্টরটা কাজ করবে, এবং এই ভেক্টরটাকেই আমরা মূলত বর্তমানে কি বলছি যে এ এবং বি এর ক্রস গুণফল। তাহলে বুঝতে পারলে একটা জিনিস যে যেহেতু ক্রস গুণফল একটা ভেক্টর রাশি এবং ক্রস গুণফলের মানটাই অ্যাকচুয়ালি এরিয়াকে নির্দেশ করছে, তার মানে এই যে ভেক্টরটা এটা কিন্তু তোমার হচ্ছে নর্মাল কোনো ভেক্টর না, এটাই অ্যাকচুয়ালি তোমার এরিয়া ভেক্টর। কারণ কারণ এই একটা ভেক্টরকে আমি যখন প্রকাশ করি, একটা ভেক্টরকে প্রকাশ করলে কি থাকে, একটা ভেক্টরকে যখন আমি প্রকাশ করতে চাই, মনে করো এ ক্রস বি কে আমি প্রকাশ করতে চাই, একটা ভেক্টরকে প্রকাশ করার অর্থ হচ্ছে সেই ভেক্টর এর মানের সাথে, সেই ভেক্টরের মানের সাথে এই ওই দিক বরাবর একটা একক ভেক্টরকে গুণ করে দেওয়া। তো আমি হচ্ছে একক ভেক্টরটা n কল্পনা করছি, এই একক ভেক্টরটাকে যদি আমি গুণ করে দেই তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই অ্যাকচুয়ালি ভেক্টরটাকে নির্দেশ করে, এবং এই ভেক্টরটাই হচ্ছে কি দুইটা তোমার এরিয়ার ভ্যালু। তাহলে এরিয়া ইনটু হচ্ছে n, ঠিক আছে, ইনটু বলার দরকার নেই, এরিয়া ইনটু হচ্ছে n একক ভেক্টর। তার মানে এই যে তোমার ভ্যালুটা নির্দেশ করে, এই দুটোকে গুণ করলে তুমি যে ভ্যালুটা পাবা সেটাকে যদি হচ্ছে আমি চিত্রের জন্য একটা তীর দ্বারা প্রকাশ করতাম, তাহলে এই তীরের দৈর্ঘ্যটাই হচ্ছে এরিয়ার মান এবং তীরের ডিরেকশনটাই হচ্ছে তোমার এরিয়া ভেক্টরটাকে প্রকাশ করে। এই কারণে আমরা বলবো যে এরিয়া কখনই কিন্তু একটা স্কেলার জিনিস না, কারণ এরিয়াটা এসেছেই দুইটা ভেক্টরকে ক্রস গুণফলের মাধ্যমে, এবং যেহেতু ক্রস গুণ করে এরিয়া পাওয়া যায়, তার মানে এরিয়া অলওয়েজ area is always a vector quantity, ঠিক আছে। এটা হচ্ছে আমাদেরকে একটু মাথার ভিতর গেঁথে রাখতে হবে যে এরিয়া স্কেলার না, এরিয়া হচ্ছে ভেক্টর, কারণ ভেক্টর না হলে এই সূত্রটা তুমি কোনোভাবে মেলাতে পারবে না। খেয়াল করো, আই হচ্ছে আমার স্কেলার একটা মান, যে আমি বললাম যে একটা ভেক্টর রাশি, তাহলে এ যদি ভেক্টর রাশি না হয়, তুমি যদি একটা স্কেলারের সাথে ভেক্টরকে গুণ করো, তুমি যেইভাবেই গুণ করো না কেন, গুণ করে অবশ্যই স্কেলারের সাথে ভেক্টরের গুণফল এর পদ্ধতি একটাই আছে, তুমি যেভাবেই গুণ করো না কেন এটা অলওয়েজ কিন্তু একটা ভেক্টর রাশি আসতো। বাট আই তো একটা ভেক্টর রাশি না, তার মানে অবশ্যই এই দুইটাকেই ভেক্টর রাশি হতে হবে। তাহলেই হচ্ছে এই দুইটাকে যদি আমি এমনভাবে গুণ করি যে দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে, কোনভাবে গুণ করলে তাদের গুণফলটা একটা স্কেলার রাশি পাওয়া যায় বলো তো? অবশ্যই আমাকে ডট গুণ করতে হবে। তাহলে নর্মাল পদ্ধতিতে সূত্রটা হচ্ছে দেখতে এরকম, বাট ভেক্টর ফর্মে, ইন ভেক্টর ফর্ম যদি বলি আমি, ভেক্টর ফর্মে যদি আমি বলতে চাই, এই ইকুয়েশনটা দেখতে হবে এরকম, আই সমান জে ডট এ। বোঝা গেছে? এই হচ্ছে আমার এই সেম রিজনে আমি হচ্ছে বলতে পারি যে হ্যাঁ, তাহলে যদি এটা ভেক্টর রাশি হয় তাহলে হ্যাঁ অবশ্যই আমি বলতে পারবো এটা একটা স্কেলার রাশি, কারণ এটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, দুইটা ডট গুণফল করে ফাইনালি যে আমি প্রোডাক্টটা পাবো, যে আনসারটা পাবো, সেটা অবশ্যই একটা স্কেলার রাশি হবে। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে মাঝে মাঝে অনেক আসেনি কখনো, বাট আসতে পারে। মনে করো হচ্ছে আইজে কে দিয়ে হচ্ছে দুইটা ভেক্টর দিয়ে দিল, বললো যে তড়িৎ প্রবাহের ভ্যালুটা বের করো, জাস্ট কি করবা, ডট গুণফল যেভাবে করে সেটা তোমার আমাদের মাথায় আছে তাই না, ডট গুণফল কিভাবে করা যায় সেটা তো আশা করি তোমরা জানো। ডট গুণফল যেভাবে করে সেইভাবে যদি হচ্ছে প্রবলেমটাকে তোমরা সলভ করো, আমার মনে হয় তোমরা ইজিলি হচ্ছে প্রবাহ ঘনত্বের ইকুয়েশনটা বা ভ্যালুটা জেনারেট করতে পারবে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্বের বেসিক যে কনসেপ্টটা। তাহলে এখন দেখো, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তার মানে আমি এতক্ষণ ধরে যে সূত্রগুলো বলছি, এই সূত্রগুলো ইনভ্যালিড বলবো না, ভ্যালিড, বাট ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যদি যদি এরিয়াটা তোমার তড়িৎ প্রবাহের সাথে লম্বভাবে থাকে তাহলে ভ্যালিড। তড়িৎ প্রবাহ যদি লম্বভাবে না থাকতো
মানে এরিয়াটা যদি তড়িৎ প্রবাহের সাথে লম্ব দিকে না থাকে তখন কি ঝামেলা হবে, তখন একটা ঝামেলা ক্রিয়েট হবে। সেই ঝামেলাটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যতক্ষণ পর্যন্ত লম্বভাবে এরিয়াটা আছে, এরিয়া যেদিকে, এরিয়া হচ্ছে কারেন্ট ফ্লো এর সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে ততক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা সূত্র ভ্যালিড, ঠিক আছে। বা সমস্যা হবে কখন, যখন তোমার, আচ্ছা এটাই তো না, মুছে দিই এটা, যখন তোমার হচ্ছে এটা এরিয়াটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে না, তখন আমি হচ্ছে একটু ঝামেলায় পড়ে যাব। এ কারণে এই চিত্রটাকে একটু আমরা মডিফাই করব কিভাবে। এখন দেখো, আমি কল্পনা করি একটা আমি এরিয়া নিব, যেই এরিয়াটা এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, ওকে। এতক্ষণ ধরে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা এরিয়া নিচ্ছিলাম, এখন আমি এরিয়াটা নিব এরকম, এরকম নেই, এরকম ভাবে একটা এরিয়া। মনে করো তড়িৎ এখনো এখনো হচ্ছে আগের মতো এই দিক দিয়েই প্রবাহিত হচ্ছে, বাট আমি বললাম যে এই এরিয়াটার মধ্যে না, বরং এই যে বাঁকাভাবে থাকা যে এরিয়াটা আছে, এই এরিয়াটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে এটা আমাকে বের করে দেখাও, বা তার জন্য কারেন্ট ডেন্সিটির ভ্যালুটা বের করো। তো এখানে কিন্তু আমরা ঝামেলায় পড়বো একটা, বোঝা গেছে। দেখো এই যে তোমার এরিয়াটা কিন্তু এখন এদিক বরাবর। তো আমরা জানি কি, একটা এরিয়ার ক্ষেত্রে তার ডিরেকশনটা কোন দিকে হয় ভালো মতো খেয়াল করে, একটু আগে বললাম এরিয়াটা যেই তলে অবস্থিত তার সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি, সরি হ্যাঁ 90 ডিগ্রি লম্ব হবে। আমি যদি একটা ভেক্টরকে আঁকি তাহলে সেটাই হবে সেই এরিয়াটার হচ্ছে ডিরেকশন। তার মানে আমি যদি বলি এটা হচ্ছে আমার এরিয়াটা, এটা হচ্ছে আমার এরিয়া, তাহলে এই এরিয়া যে তলে অবস্থিত তার সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা ভেক্টর রাশি আঁকবো, তাহলে সেটাই হবে আমার এই এরিয়াটার ডিরেকশন। এরিয়াটার ডিরেকশন এবং এইটুকুর দৈর্ঘ্যটাই হবে তার ভ্যালু। তাহলে আমি যদি বলি যে এরিয়াটা আমি এখন একটু বাঁকা করে দিয়েছি, আমাকে বলা হলো যে এই এরিয়াটার মধ্য দিয়ে কারেন্ট ডেন্সিটির ভ্যালু বের করো, তাহলে কি করবো, আমাকে যেটা করতে হবে, এই যে বাঁকা এরিয়াটা আছে তার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হচ্ছে ভেক্টর তোমার হচ্ছে আঁকতে হবে। তাহলে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এর সাথে এই এরিয়াটার সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে একটা আমি ভেক্টর রাশি আঁকলাম। তাহলে এই যে এরিয়াটা আমি পাচ্ছি এখানে, এই এরিয়াটার ভেক্টরটা অ্যাকচুয়ালি এই দিক বরাবর কাজ করে, বোঝা গেছে কিনা দেখো, এই এরিয়াটার অ্যাকচুয়ালি তোমার এই দিক বরাবর কাজ করে, এটা হচ্ছে এরিয়া। আর আমি বলেছি কি যে এটা হচ্ছে তোমার কারেন্টের ডিরেকশন, সো এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। সো কারেন্টের ডিরেকশন যেদিকে, আমি কি বলেছি তোমাদেরকে যে যে ডিরেকশনও সেম দিকে, তাহলে এটা অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যে ডিরেকশন। এখন দেখো এই যে এরিয়া যে ভেক্টরটা আছে, এই এরিয়া ভেক্টরের সাথে তোমার কারেন্ট ডেন্সিটির যে ভেক্টরটা আছে, এই দুইটার মধ্যবর্তী যদি অ্যাঙ্গেলকে আমি থেটা কল্পনা করি, ঠিক আছে, যদি আমি থেটা কল্পনা করি তাহলে আমাকে বলো তো, এখন আমি যদি জে এবং এ কে ইউজ করে আই এর একটা ইকুয়েশন বের করতে চাই, সেটা কি স্ট্রেট ফরওয়ার্ড আমি এটা বলতে পারবো আই সমান জে ইন্টু এ? না, এটা তখনই বলা যাবে যখন তারা 90 ডিগ্রিতে। মাথা রাখবা, এটা এই সবগুলো সূত্র, এই সূত্রটা আমি এই সংজ্ঞা থেকে নিয়েছি এবং তখনই প্রযোজ্য যদি যদি জে এবং এ পরস্পর লম্ব হয়, জে এবং এ পরস্পর লম্ব হয় তবেই কেবলমাত্র এটা পসিবল, আদারওয়াইজ তুমি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কি করব, যেহেতু এটা এখন লম্বভাবে নিচ্ছি না আমি, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে ভেক্টর ফর্মের এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে। তো আমরা জানি ভেক্টর ফর্মের সূত্রটা কি, আই সমান হচ্ছে জে ডট এ, আর ডটকে যদি আমি ভেঙে দেই তাহলে ভেঙে দিলে কি আসবে, ভেঙে দিলে আসবে হচ্ছে জে এ কস থিটা। তাহলে আমি বলতে পারি আই সমান হচ্ছে জে ভেক্টর ডট এ ভেক্টর, আমি বলতে পারবো জে এ কস থিটা। তো এখান থেকে আমাকে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের ভ্যালুটা বের করতে হবে। তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল যে ভ্যালুটা, সেটা আমাকে যদি বলা হয় এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় বের করো, এই তড়িৎ প্রবাহের মানটা না কিন্তু, মানে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়ে যাচ্ছে সেই ভ্যালুটা যদি বের করতে বলে, তাহলে যেই ক্ষেত্রফল পড়বে তার এরিয়া ভেক্টরের সাথে এটার ভেক্টরের ডট গুণ করব, বা মান আকারে যদি বলা হয় তাহলে জে এ এদের মধ্যবর্তী কোণের কসটা নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল করো তো, এই যে সূত্রটা আসলে ভ্যালিড কেনা বুঝবো কিভাবে, বোঝার জন্য আমি হচ্ছে দুইটা কন্ডিশন কল্পনা করি। আমি হচ্ছে কাজ করি আবার একটু এরিয়া আঁকি, একটা মনে করো একটা এরিয়া এই বরাবর ছিল যেটা আমি একটু আগে দেখলাম, আর একটা এরিয়া এই বরাবর ছিল, ঠিক আছে। যদি এরিয়াটা এই বরাবর থাকতো তাহলে কি এরিয়ার ভেক্টর কি এদিক বরাবর না, এরিয়া ভেক্টর এদিক বরাবর, এবং আমি কল্পনা করছি এই এরিয়াটার মধ্য দিয়েই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর হচ্ছে জে এর তড়িৎ যেদিকে প্রবাহিত হয় সেদিকে জে এর তোমার ডিরেকশন হয়। তাহলে এ এবং জে যদি একই ডিরেকশনে থাকে,
হ্যাঁ, মানে এরিয়াটা যদি হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে লম্বভাবে থাকে বা এরিয়া ভেক্টরটা যদি সমান্তরাল থাকে, খেয়াল করো দুইটা কিন্তু আলাদা কথা। এরিয়াটা থাকবে আই এর সাথে লম্ব, কিন্তু এরিয়া ভেক্টরটা থাকবে এর সাথে সমান্তরাল। কারণ এরিয়া এবং এরিয়া ভেক্টর কিন্তু পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। তাহলে এরিয়াটা যদি ঠিক লম্বভাবে থাকে অথবা এরিয়া ভেক্টরটা যদি হচ্ছে জে এর বা আই এর সাথে সমান্তরাল ডিরেকশনে কাজ করে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত এখন বলো তো? এদের মধ্যবর্তী কোণটা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে আমি যদি হচ্ছে এই ইকুয়েশন মোতাবেক এইখানে এইখানে এটা ইউজ করি, আই সমান কত? আই সমান হবে তোমার জে এ cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে এটা আসবে তোমার আই সমান জে এ। বুঝা গেছে? তার মানে হচ্ছে জে এবং এ যদি তোমার, আচ্ছা আমি এখানে একটা মান দিয়েছিলাম, ভেক্টর দিয়েছিলাম কেন? জে এবং এ যদি হচ্ছে পরস্পর 90 ডিগ্রি থাকে, বা হচ্ছে আমি বলতে পারি ভেক্টর আকারে যদি দিতাম, তাহলে এক কাজ করি, এটা অ্যাকচুয়ালি লম্ব না, সমান্তরাল। লিখতে ভুল করেছি, ভালো মতো বুঝো এটা কেন সমান্তরাল। আমি যদি ভেক্টরটা বলি, ভেক্টর দুটো কিন্তু পরস্পর সমান্তরাল, কারণ জে ভেক্টর যেদিকে আর এ ভেক্টর কিন্তু সেম দিকে, তাহলে সেটা বরং হচ্ছে এরিয়াটা অ্যাকচুয়ালি কারেন্টের সাথে লম্ব। এটা যে কথা, এটাও কিন্তু সেম কথা। এরিয়া আই এর সাথে লম্ব, এরিয়া যদি আই এর সাথে লম্ব হয়, তাহলে এরিয়া ভেক্টরটা আই এর সাথে বা জে এর সাথে তোমার সমান্তরাল হবে, কারণ ভেক্টর এবং ক্ষেত্রফল পরস্পর কিন্তু আবার লম্ব। বুঝা গেছে? এটা আর এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু সমান্তরাল চিহ্ন দিয়েছি, এটা লম্ব লিখেছি, দেখে মনে হতে পারে ভুল লিখেছি, না, আমি একটা ক্ষেত্রফলের মানের সাপেক্ষে বলেছি, ক্ষেত্রফলটা মানে আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, ক্ষেত্রফলটা সাপেক্ষে, আর একটা ভেক্টরটা সাপেক্ষে বলেছি, এই কারণে একটা সমান্তরাল, একটা হচ্ছে তোমার লম্ব। তাহলে খেয়াল করো, যখন হচ্ছে ভেক্টরটা দুইটাই হচ্ছে পরস্পর একই দিকে সমান্তরাল ডিরেকশনে, তখন কিন্তু ইকুয়েশনটা ছিল আই সমান জে ইন্টু এ, এবং সেটাই কিন্তু আমার আসলো আই সমান জে ইন্টু এ। বাট এটা যদি না হয়, এটা হতো যে তোমার তড়িৎ প্রবাহিত হয়ে যাচ্ছে এদিক বরাবর, বা জে ডিরেকশন যদি এটা হয়, আর এরিয়ার ডিরেকশন কোন দিকে? এরিয়ার ডিরেকশন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই দিক বরাবর, এটা হচ্ছে তোমার এরিয়ার ডিরেকশন। তাহলে যদি এরকম হয়, তাহলে এই এরিয়াটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে বলো তো? কোন কারেন্ট যাচ্ছে? এরিয়াটা তো হচ্ছে কারেন্টের ডিরেকশনের সাথে সমান্তরালে লাগানো রাখা আছে, তার মানে এই এরিয়ার ভিতর দিয়ে কোনো যাবে না, উপর দিয়ে যেতে পারে, উপর দিয়ে সাইড দিয়ে যাচ্ছে কারেন্ট যাচ্ছে, বাট এরিয়াটার ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এরিয়া ডেনসিটির ভ্যালুটা, সরি কারেন্টের ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি 0 হওয়া উচিত ছিল, এবং দেখি সেটাই আসে কিনা। যদি তুমি এটা হচ্ছে ইকুয়েশনটাকে ফলো করো, তাহলে আমরা জানি আই সমান বলতে পারি জে এ কস, এদের মধ্যবর্তী কোণ কত? এ এদিকে, জে এদিকে, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি। এরিয়ার সাথে সমান্তরাল, কিন্তু এরিয়া ভেক্টরের সাথে কিন্তু আবার লম্ব। বোঝা গেছে? তো এটা আসবে তোমার cos 90 মানে 0, তাহলে তড়িৎ প্রবাহ তো কোনো হবেই না। দেখো বোঝা গেছে কিনা? তাহলে এইভাবে আমরা চাইলে কিন্তু এই কনসেপ্টটাকে ইউজ করতে পারি। যদিও হচ্ছে এই কনসেপ্টটা শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য প্রযোজ্য সেটা না। এই সেম জিনিস যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের যে হচ্ছে ম্যাগনেটিজম যে চ্যাপ্টারটা আছে, তোমার চুম্বকত্ব, সেই চুম্বকত্ব হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র পড়ানোর সময় আমরা হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে আবার নিয়ে আসবো। ঠিক আছে? অ্যাম্পিয়ারের সূত্র যখন আমরা ভালো মতো দেখবো চুম্বকত্বের ক্ষেত্রে, তখন কিন্তু প্রবাহ ঘনত্বের এই কনসেপ্টটা আবার তোমাদের কাজে আসবে। এই কারণে যেহেতু এই চ্যাপ্টারে দেওয়া আছে, তো আমি এই চ্যাপ্টারে দেখিয়ে দিলাম, বেসিক কনসেপ্টটা মাথায় রাখলাম। যদি কনসেপ্টটা বোঝা যায়, তাহলে এই রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। প্রবলেম আমি রেখেছি মাত্র একটা, এই একটা প্রবলেম সলভ করে দেখি যে বোঝা যাচ্ছে কিনা। যদি এই একটা প্রবলেম সলভ করতে পারো, আমার মনে হয় যে এই রিলেটেড যে কোনো জিনিসই আসুক সমস্যা হওয়ার কথা না। দেখো কি বলেছে, এটি রূপার তারের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার তারের ব্যাস, এর মধ্য দিয়ে 1 ঘন্টা 15 মিনিটে 90 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে। প্রবাহ ঘনত্বের মান নির্ণয় করো। যাই হোক, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল দেয়া নাই, কোনো কিছু দেয়া নাই, বা কোনো ভেক্টর ফরম্যাটে কিছু দেওয়া নাই, আমরা কল্পনা করে নিতে হবে আমাকে, এই যে চার্জে প্রবাহিত হয়ে যাচ্ছে, এটা লম্বভাবে প্রবাহিত হচ্ছে। বোঝা গেছে? যদি যদি হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো অ্যাঙ্গেল দেয়া না থাকে, তাহলে তোমাকে কল্পনা করে নিতেই হবে, আদারওয়াইজ তুমি ম্যাথটা সলভ করতে পারবে না। তাহলে যদি লম্বভাবে প্রবাহিত হতো, তাহলে প্রবাহ ঘনত্বের যে কনসেপ্টটা আমরা কি শিখলাম, লম্বভাবে যাওয়ার ক্ষেত্রে যে সমান আই ডিভাইডেড বাই এ। এখন আই এর ভ্যালু কি ডিরেক্ট দেয়া আছে? আই এর ভ্যালু ডিরেক্ট দেয়া নেই, বাট আমাকে বলেছে যে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে এবং কত সময় এর মধ্যে। আমরা কিন্তু গত লেকচারে অলরেডি শিখেছি আই সমান কিউ ডিভাইডেড বাই টি, তাই না? যদি হচ্ছে সুষম কোনো প্রবাহ হয়, সময়ের সাথে সাথে চেঞ্জ না হয়, তাহলে
বা গড় প্রবাহ যদি আমাকে বের করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, মোট সময়ের মধ্যে কতগুলো চার্জ গেল, তাহলে মোট চার্জকে মোট সময় দ্বারা ভাগ করলে টোটাল কিন্তু আমি তড়িৎ প্রবাহটা পেয়ে যাব। তো সেটাই করবো এখান থেকে। এই কিউ এর ক্ষেত্রে আমি লিখবো কত, 90 কুলম্ব, এবং টাইমের ক্ষেত্রে লিখবো কত, 1 ঘন্টা 15 মিনিট। বলো তো এটা কত, 60 + 15, 75 মিনিটস। ঠিক আছে, তো 75 কে অবশ্যই 60 দ্বারা গুণ করবা, তাহলে আমাদের সেকেন্ডে বের হবে। তো এটা আপাতত এইভাবে রাখি, আমি একবারে মানটা বসাবো। তাহলে আই এর ভ্যালু যদি বের হয়, একে যদি আমি এরিয়া দ্বারা ভাগ করি তাহলে হয়ে আছে, ব্যাস দেয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত বলো তো, ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিলিমিটার। বুঝে গেছে? এখন দেখ, এখন আমি যদি হচ্ছে সবগুলো ভ্যালু বসিয়ে দিই, তাহলে এখান থেকে চলে আসবে, আই এর পরিবর্তে এটা বসাবো, 90 ডিভাইড বাই 75 × 60, এবং এরিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু তোমার তারের কথা বলা, ব্যাস দেয়া আছে, আমি কল্পনা করে নিব এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ফর্মেটের একটা, মানে এরকম শেপের কোন একটা জিনিস। তাহলে সিলিন্ড্রিক্যাল যদি হয় তাহলে লম্ব যে এরিয়াটা সেটা হচ্ছে এই এরিয়াটা, এটা কি পাই আর স্কয়ার থেকে বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে পাই আর স্কয়ার থেকে বের করো, তাহলে এরিয়া হয়ে যাবে তোমার পাই ইন্টু আর স্কয়ার। আর কত, 0.5 মিলিমিটার, 0.5 × 10⁻³ স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে হিসাব যদি করো, আমার মনে হয় যেহেতু আমি আনসার লিখে রেখেছি, আমার এটা এসেছিল এই কারণে লিখে এসেছি, আমরা জাস্ট বসে দিই, এটাই তো আমাদের আনসার আসবে। তোমরা ক্যালকুলেট করে নিও, ওকে, এটা আসবে 2.54। আমার আনসারের সাথে না মিললে অবশ্যই কিন্তু জানাবে আমাকে, হয়তো আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে অথবা লিখতে ভুল হতে পারে, বাট আমার মনে হয় এটাই আসবে। ওকে, দেখো 2.54 10⁻⁴ অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এই এককটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার কিভাবে হলো দেখো, এখান থেকেই বুঝতে পারবা। এটা হচ্ছে আই কি অ্যাম্পিয়ার, গতকাল বলেছিলাম, আর এটা হচ্ছে তোমার এরিয়া, সো মিটার স্কয়ার। আমি একটু আগে বললাম ঘনত্ব যদি এরিয়া ডেন্সিটি আমি বলি, তাহলে সামথিং বাই মিটার স্কয়ার হবে, যেহেতু এটা প্রবাহ ঘনত্ব, তাহলে কারেন্ট ডিভাইডেড বাই মিটার স্কয়ার বাই অ্যাম্পিয়ার বাই মিটার স্কয়ার, তাহলে একক আসবে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের আনসার। তো এই হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব। এর রিলেটেড প্রশ্ন খুব একটা বেশি নাই, তারপরে হচ্ছে আমি একটা দিলাম, বাট ভেক্টর ফরম্যাটে অবশ্যই আসতেই পারে। তোমরা জাস্ট কল্পনা করো, কল্পনা তোমাদের কাছে, যেহেতু এটা ডট গুণফল, আই হচ্ছে তোমার জে এবং এ এর ডট গুণফল, তাহলে ডট গুণফল দিয়ে তুমি যতগুলো প্রবলেম সলভ করেছো সবগুলোই হচ্ছে এখানে কল্পনা করো, তাহলে হয়ে যাবে। একইভাবে ভেক্টর ফরম্যাটে কিন্তু ইকুয়েশন আসতে পারে। এর পাশাপাশি হচ্ছে আমরা নেক্সট টপিকে যখন যাব তখন দেখবো প্রবাহ ঘনত্বকে আমরা নেক্সট টপিকেও কিভাবে ইউটিলাইজ করতে পারি। চলো আমাদের আজকে নেক্সট টপিকে আমি চলে যাবো, যেটার কারণে হচ্ছে আমরা এত কিছু পড়লাম, তারণ বেগ। ঠিক আছে, এখন দেখো তারণ বেগে আমরা আসি, এটার ইংলিশ টার্মটা একটু বুঝে নিই। দেখো এখন থেকে তোমরা যারা এইচএসসিতে উঠেছো, ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, তোমার যেই ফেজে থাকুক না কেন, সবসময় চেষ্টা করবা সায়েন্সের হচ্ছে যখন তুমি হচ্ছে কোনো জিনিস পড়বা, তার ইংলিশ টার্মগুলো সম্পর্কে এখন থেকে একটু অভ্যস্ত হয়ে যাওয়া। দুইটা জায়গায় হেল্প করবে। প্রথম জায়গা যেটা হচ্ছে, এরপরে তুমি হায়ার স্টাডিজে যাবে, যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই থাকো, হয়তো তুমি ইঞ্জিনিয়ারিং করো বা হচ্ছে মেডিকেল প্রফেশনে, মেডিকেল সেকশনে যাও, বা হচ্ছে তুমি হচ্ছে পিওর যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা হচ্ছে এই বায়োলজি, এই সাবজেক্টগুলো নিয়ে যখন তুমি পড়াশোনা করতে যাবে, বা তুমি যদি সায়েন্স এই স্ট্রিমেই থাকো, তুমি হতে পারে হয়তো বা পরবর্তীতে তুমি কমার্স বা বিবিএ বা এমবিএতে চলে গেলো, সেটা আলাদা ইস্যু। বাট যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকতে চাও, তাহলে এই ইংলিশ টার্মগুলো তোমাকে অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজের সময় অনেক হেল্প করবে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই তোমার কিন্তু অ্যাকচুয়ালি যে বিএসসি বা এমএসসি যেটা হোক না কেন, সেটা তোমাকে ইংলিশে করতে হবে। ঠিক আছে, তো যদিও এখন তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশে আমরা হচ্ছে কি করি, ইংলিশ ভার্সনে বা ইংলিশ মিডিয়ামে তো পড়ি না, বাংলা মিডিয়ামেই পড়ি বা বাংলা ভার্সনেই পড়ি। তো এই যে এখানে পড়তে গিয়ে আমাদের হচ্ছে বাংলার প্রতি যে অভ্যস্তটা চলে আসে, আমরা কিন্তু ইংলিশের প্রতি অতটা অভ্যস্ত হই না। এই কারণে ইউনিভার্সিটিতে গিয়ে প্রথম হচ্ছে পড়াশোনার পাশাপাশি বাংলা ভার্সনের স্টুডেন্টগুলো যেটা ফেস করে সেটা হচ্ছে ইংলিশটা বুঝতে না পারা। মানে এমন এমন ওয়ার্ড আসবে যে ওয়ার্ডগুলোই তোমার কাছে হচ্ছে অন্যরকম মনে হবে, যে আরে এটা আবার কি জিনিস, হাবিজাবি অনেক কিছু বলে রেখেছে। আমি যদি বলি তোমাকে একটা ফাঁপা সিলিন্ডার, আমি বলি আমার এক্সপিরিয়েন্স বলি, কিছু কিছু ওয়ার্ড আমার ক্ষেত্রে হয়তো বা নতুন ছিল, কারণ আমি যখন ইউনিভার্সিটিতে উঠি তখন অনেকগুলো ওয়ার্ড হচ্ছে আমরা ইউজ করতাম না সচরাচর। মনে করো আমার ফিজিক্স পড়ার সময় ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন এসেছিল, আমাকে বলা ছিল যে একটা হলো সিলিন্ডার
এই হলো সিলিন্ডারের ক্ষেত্রে একটা প্রবলেম সলভ করতে বলা হয়েছে। সিলিন্ডার তো আমি সারা জীবন শিখে এসেছি, আমি জানি। হলো ওয়ার্ডটা আমার কাছে পড়তে গিয়ে মনে হলে এই ওয়ার্ডটা আমি জীবনে কখনো শুনিনি। এটা শুনতাম অ্যাকচুয়ালি যদি আমি ফিজিক্সের ওই টার্মটা পড়তাম, আমি অ্যাকচুয়ালি পড়তাম অনেকগুলোই, বাট হচ্ছে হয়তো বা এটা মিস হয়ে গিয়েছিল কোনো কারণে। এই হলো মানেটা কি জানো তোমরা? আমি যদি বাংলায় বলি তোমরা সবাই বুঝতে পারবে, কারণ হয়তো তোমরা খুবই অ্যাডভান্স, তোমরা সবই কিছুই জানো, ঠিক আছে? হলো মানে অ্যাকচুয়ালি হচ্ছে ফাঁপা সিলিন্ডার। তো আমি যদি হচ্ছে ফাঁপা সিলিন্ডার এই ওয়ার্ডটা আমি প্রশ্ন দেখে বুঝতেই না পারি, সলভ করবো কেমনে? সলভ তো পরের ইস্যু। সলভ করার আগে তোমাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা সেটা ক্রস করতে হবে। তো ব্যারিয়ারটা কখন ক্রস হবে? সায়েন্সে অ্যাকচুয়ালি একটা সুবিধা যে ইংলিশ খুব বেশি জানা লাগে না। মানে তুমি হয়তো ভয় পাচ্ছ যে বিএসসিতে উঠে তোমাদেরকে যখন ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে যে বিভিন্ন স্ট্রিমে ভর্তি হবা তখন হয়তো বা অনেক বেশি ইংলিশ জানা লাগবে, বাট ব্যাপারটা এরকম না। সায়েন্সের ইংলিশটা তুলনামূলক হচ্ছে অনেক সহজ। যদি হচ্ছে সায়েন্সের এই টার্মগুলো তোমার জানা থাকে না, ও সেন্টেন্স মেকিং তো তোমরা পারো, মানে ইংলিশ তো পড়ে এসেছো, তো অতটুকু বেসিক জানা থাকলেই হয়ে যায়। এই কারণে অন্তত টার্মগুলো এখন থেকে চেষ্টা করবা। আমিও হচ্ছে যখন পড়াই স্টুডেন্টদেরকে আমি চেষ্টা করি ইংলিশ টার্মগুলো তাদের মাথার মধ্যে গেঁথে দেওয়ার, এতে করে হচ্ছে তোমার ইউনিভার্সিটি লাইফে কিন্তু অনেক হেল্প পাবা। সেকেন্ড, এটা তো হচ্ছে মেইন রিজন একটা। সেকেন্ড হচ্ছে তোমার যখন অ্যাডমিশন টেস্ট দিবা, অনেক ক্ষেত্রেই হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিগুলোতে তোমার ইংলিশে হচ্ছে কোয়েশ্চেন 100% কোয়েশ্চেন ইংলিশ। যেমন হচ্ছে আমি বলি আইইউটিতে তোমরা যদি অনেক পরীক্ষা দিবা, তো দেখবা আইইউটিতে যে এক্সামগুলো নেওয়া হয় তার সবগুলো প্রশ্ন হচ্ছে ইংলিশে। তো একটা স্টুডেন্ট সারা জীবন বাংলায় পড়লো, ফিজিক্স পড়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সে একদম তুখোর স্টুডেন্ট, ফিজিক্স হচ্ছে প্রশ্ন সলভ করতে যায় ওয়ার্ডটাই বুঝতে পারছে না, কোয়েশ্চেন দেখে যেটা কি মানে চাওয়া হয়েছে, হয়তো বা প্রশ্নটা সে বাংলা আসলে ইজিলি পারতো, বাট ইংলিশে আসার কারণে সে টার্মটা না বোঝার কারণে এটা হচ্ছে সলভ করতে পারছে না। সো এই জিনিসগুলো তোমার যদি এখন থেকে হচ্ছে মাথায় রাখে বা মাথায় থাকে, তো জিনিসগুলো তোমার জন্য কিন্তু অনেক হেল্প করবে। শুধু এটা জিনিস না, প্লাস হচ্ছে অনেক ম্যাক্স ইউনিভার্সিটিতেই, আর এটা তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ম্যাক্স ইউনিভার্সিটি তোমার হচ্ছে বাংলার পাশাপাশি ইংলিশ কিন্তু দুইটাই হচ্ছে কোয়েশ্চেনে দেয়া থাকে। এর কারণটা কি? কারণটা হচ্ছে অনেকে হয়তো বা তোমার বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, অনেকে হয়তো বা তোমার এ লেভেল বা ও লেভেল এক্সাম দিয়ে হচ্ছে ফাইনালি এক্সামে বসবে, তো তাদের জন্য বাংলাটা আবার একটু টাফ। বাঙালি হয়ে অবশ্য সবারই বাংলা অন্তত জানা উচিত আমার আমার মনে হয়, বাট যাই হোক, যেহেতু তারা অভ্যস্ত, তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো তাদের হেল্পের জন্য অ্যাকচুয়ালি বাংলার পাশাপাশি ইংলিশে দেওয়া হয়। মাঝে মাঝে হয় কি, প্রিন্টিং মিস্টেক বাই মিস্টেক একটা হতে পারে যে বাংলা যে কোয়েশ্চেনটা আছে সেখানে কোনো একটা ডাটা মিস হয়ে গেছে সামহাউ, এটা হতে পারে, এটা হচ্ছে মানে ইচ্ছা করে হয় না, ভুল করে হতে পারে। বাট হয় কি, ইংলিশ যে কোয়েশ্চেনটা তার নিচেই দেয়া আছে সেখানে আবার সব ডেটা তোমার কারেক্ট দেয়া আছে। তো একবার যখন তুমি পরীক্ষা হলে বসেছো, অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ওটা মার্ক দিয়ে দেওয়া হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার মার্ক যদি না দেয়, ফ্রি মার্ক যদি মার্কিং যদি না করে, তখন কি সমস্যায় পড়ে যাবে। এই কারণে তুমি যদি হচ্ছে বাংলায় দেখো যে না বাংলা কোয়েশ্চেনটাতে দেখে মনে হচ্ছে কোনো একটা মিসিং, আর হয়তো বা তোমার কোনো ভ্যালু দরকার ছিল, তুমি জাস্ট ইংলিশ কোয়েশ্চেনটা যদি পড়ে নাও, তো দেখবা যে আচ্ছা এখান থেকে কিন্তু তুমি ইনসাইটটা পেয়ে যাচ্ছ যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি বাংলা কোয়েশ্চেনটাতে মিসিং ছিল। তো এই টাইপের ছোটোখাটো অনেক জায়গায় তোমাকে কিন্তু হেল্প করবে, বাট এটা হচ্ছে জাস্ট মাইনর একটা হেল্প। আমার মেজর যে হেল্পটা করবে আমি বললাম তোমাকে, সেটা হচ্ছে পরবর্তীতে যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে তখন তোমাকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে। তো যাই হোক, যেটা বলতে চাই বললাম যে তারণ বেগের যে ইংলিশ টার্ম এটা আমাকে পড়তে হবে, ড্রিফট ভেলোসিটি। ড্রিফট মানে কি? ড্রিফট ওয়ার্ডটা শুনেছো? গাড়ি মাঝে মাঝে আমরা কি ড্রিফট করি না? মানে হচ্ছে দেখেছো না অনেক সময় বাইক চালাতে চালাতে বা হচ্ছে কার চালাতে ড্রিফট করে চলে যায়, মানে হচ্ছে স্টাইল দেখানোর জন্য অনেকজন করে যে বাইক চালাতে চালাতে একটু স্কিড করে চলে যায়, এটি হচ্ছে ড্রিফট। যাই হোক, ড্রিফট ভেলোসিটি এই টার্মটা বা তারণ বেগ এই টার্মটা কেন এসেছে একটু পরে আমরা বুঝতে পারবো। তো তার জন্য, এটা বোঝার জন্য আমি একটু আগের ক্লাসটা একটু রিক্যাপ করার চেষ্টা করি তোমাদেরকে। অনেক মনে আছে তোমাদের যখন আমি এর আগের ক্লাসে তড়িৎ কিভাবে প্রবাহিত হয় তার কনসেপ্টটা বলতে গিয়েছিলাম, আমি একটা জিনিস বলেছি, সেটা কি, যে তড়িৎ প্রবাহের জন্য আমাকে এমন কোনো ম্যাটেরিয়াল দরকার যে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ করতে পারে। সো তার উপর ভিত্তি করে ম্যাটেরিয়ালকে আমরা তিন ভাগে ভাগ করেছি। তার মধ্যে আমি শুধুমাত্র হচ্ছে ধাতব পদার্থগুলি নিয়ে কথা বলেছিলাম। তো এখনো বলি যে আমার যে ধাতব যে পদার্থটা আছে, আমার যে ধাতুটা আছে, সেই ধাতুর মধ্যে যখন তোমার ইলেকট্রনগুলো থাকে, সেটা কি, আশেপাশে তোমার অনেকগুলো আয়ন থাকে, যে আয়নগুলো অ্যাকচুয়ালি ধাতব আয়ন, যেগুলো ধাতব বন্ধনে আবদ্ধ, এই কারণে হচ্ছে তারা মোটামুটি হচ্ছে বন্ধনের কারণে ফিক্সড হয়ে যায়
এবং এর আয়নের আশেপাশে হচ্ছে মুক্ত যে ইলেকট্রনগুলো আছে সেই মুক্ত ইলেকট্রনগুলো আমি বিচরণ করতে দেখি। এর যোজনীর উপর ডিপেন্ড করে হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন হতে পারে। সোডিয়ামের উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে। সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি বাইরের শেলে একটা ইলেকট্রন থাকে, সো প্রত্যেকটা থেকে মোটামুটি ভাবে একটা করে ইলেকট্রন তুমি পাওয়া উচিত বা পেতে পারো যদি কোনো ডিফেক্ট না থাকে ম্যাটেরিয়ালের মধ্যে। ওকে, তো মোটামুটি ভাবে প্রত্যেকটা থেকে আমি একটা করে ইলেকট্রন আমি এখানে ড্র করেছি। যদি সোডিয়াম না হয় ম্যাগনেসিয়াম হতো তাহলে দুইটা পেতে হয়তো বা অ্যালুমিনিয়াম হলে হয়তো বা তিনটা পেতে। তো ডিপেন্ড করছে যোজনী স্তরে কয়টা মুক্ত ইলেকট্রন আসা পসিবল তার উপর ডিপেন্ড করে প্রত্যেক পরমাণু থেকে কয়টা ইলেকট্রন সে ছেড়ে দিবে সেটা আসলে ভ্যারি করতে পারে। যাই হোক, আমি বোঝানোর খাতিরে একটা একটা করে ইলেকট্রন এঁকেছিলাম। এরপরে আমি বলেছি যে এখান থেকে কি আমাকে তড়িৎ প্রবাহকে আমি পাবো? আমি বলেছিলাম যে না, তুমি জাস্ট একটা মুক্ত ইলেকট্রন একটা ধাতুকে রেখে দিলেই সেখান থেকে তড়িৎ প্রবাহ পাবা না। কারণ নর্মাল স্টেটে এক একজন এক এক জায়গায় দৌড় দেওয়ার চেষ্টা করবে, এই যাবে ওইদিকে, এই যাবে এদিকে, এই যাবে এদিকে, এই যাবে এদিকে, তো এক একজন এক এক জায়গায় দৌড় দেবে। তো আমি যদি কোনো একটা নির্দিষ্ট এরিয়ার কথা কল্পনা করি যে এই এরিয়াটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে, দেখা যাবে যে কিছু পরিমাণ ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো হচ্ছে, কিছু পরিমাণ সেম পরিমাণ ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেই পরিমাণ ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো হচ্ছে সেম পরিমাণ ইলেকট্রন হয়তো এদিক দিয়ে ফ্লো হয়ে চলে যাচ্ছে। তার মানে নেট কোনো আমি কারেন্টের ফ্লো পাবো না। তাহলে নেট কারেন্টের ফ্লো পাওয়ার জন্য যেটা আমি ঘটনা ঘটিয়েছিলাম সেটা হচ্ছে এটাকে বাধ্য করার চেষ্টা করছিলাম যে ইলেকট্রনগুলো যাতে করে মুভ করে একটা ইউনিফাইড একটা ডিরেকশন, একটা নির্দিষ্ট ডিরেকশনে যাওয়ার চেষ্টা করে। এবং তার জন্য আমরা করেছি কি, এখানে এই দুই প্রান্তে একটা আমি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছি একটা ব্যাটারির মাধ্যমে। মনে আছে? একটা ব্যাটারির মাধ্যমে আমি বিভব পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করেছিলাম। এবং সেখানে কি করেছি, আমরা ব্যাটারির ধনাত্মক হায়ার পোটেনশিয়াল এবং লোয়ার যে পোটেনশিয়াল আছে উচ্চ বিভব এবং নিম্ন বিভবের দুইটা প্রান্ত যদি আমি কানেক্ট করে দেই, তাহলে আমরা বলেছি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মধ্যে একটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে যায় এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা হাই থেকে লো পোটেনশিয়ালের ডিরেকশনে কাজ করে। সো এই দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড তোমার জেনারেট হবে, এটা আমি গত ক্লাসেও বলেছি। এখন দেখো, যখনই ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হলো ইলেকট্রনগুলো একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে ইলেকট্রিক ফিল্ডে থাকার কারণে। ইলেকট্রিক ফিল্ডে কোনো যদি চার্জ থাকে সে কতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করে সেটা আমরা এই সূত্র থেকে বের করতে পারি। এফ সমান কিউই, ভেক্টর ফরম্যাটে আমি লিখতে হবে বলতে পারবো। বাট যেহেতু তোমার ইলেকট্রনটা একটা নেগেটিভ পার্টিকেল হওয়ার কারণে যে সমস্যাটা হবে দেখা যাবে সেটা ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার ঠিক বিপরীত দিকে ফোর্সটা তার উপর অ্যাক্ট করবে। কারণ কিউ যদি নেগেটিভ হয় তাহলে এফ এবং ই পরস্পর কিন্তু বিপরীত দিকে কাজ করবে, তাই না? তো যেহেতু ইলেকট্রনটা নেগেটিভ চার্জ একটা, তাহলে ই যেহেতু কাজ করছে এই ডিরেকশন বরাবর, তাহলে অবশ্যই এর উপর ফোর্স কাজ করবে এই ডিরেকশন বরাবর সবারই উপর। সবাই একটা ফোর্স কিন্তু ফিল করবে যে হ্যাঁ, ইনিশিয়ালি তাদের মনে হবে যে আমাদেরকে কেউ টেনে ধরে কোন একটা নির্দিষ্ট ডিরেকশনে আনছে। কিভাবে আনছে? তো ই যেদিকে তার ঠিক বিপরীত দিকে তারা একটা ফোর্স ফিল করবে এবং এই ফোর্সের কারণে তারা অ্যাকচুয়ালি ধাবিত হবে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর। এখন আমি যদি কোনো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদ কল্পনা করি এবং এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে দেখতে পাবো হ্যাঁ, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এখন ইলেকট্রনগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে। সো এখান থেকে আমি একটা নেট ফ্লো অফ ইলেকট্রন বা কারেন্ট ফ্লো আমি কিন্তু একটা এস্টাবলিশ করতে পারবো। এতটুকু জিনিস আমরা আগে ক্লাসে ইন ডিটেলসে পড়েছিলাম, জাস্ট আমি একটু ওভারভিউ দিলাম। এখন দেখো, যেহেতু প্রত্যেকটা ইলেকট্রনের উপর সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কেন সেম ফোর্স? কারণ একটা নির্দিষ্ট ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড তারা আছে। ইউনিফর্ম মানে কি? সুষম ইলেকট্রিক ফিল্ড, যেখানে ই এর ভ্যালু সবার জন্য সেম। তো ই এর ভ্যালু যদি সবার জন্য সেম থাকে, প্রত্যেকটা ইলেকট্রনের আধান তো সেম, তাহলে ই যদি কনস্ট্যান্ট হয়, কিউ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের উপর এফ কি কনস্ট্যান্ট না? অবশ্যই এফ কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের উপর সেম বল কাজ করে। দেখো, এফ সেম ফর অল ইলেকট্রনস। এখন দেখো, তাহলে একটা নির্দিষ্ট বলে তারা ধাবিত হয়ে এই দিক থেকে এই দিক বরাবর আসার চেষ্টা করবে। যাই হোক, এটা সেম হোক বা না হোক এটা আসলে আমার কাছে ম্যাটার করে না তেমনটা। যদি ডিস্টেন্স উপরে আমি ভ্যারি করি, ইটা যদি তোমার সুষম নাও হতো, যদি অবস্থান ভেদে তোমার ইটা যদি ভ্যারি করে, তাহলে হয়তো বা তোমার এফ এর ভ্যালুটা ডিফারেন্ট হবে। তো এক একজন কিন্তু এক এক রকম বেগ লাভ করবে। বাট তার পাশাপাশি খেয়াল করো, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে যখন এই ইলেকট্রনগুলো মুভ করা স্টার্ট করে মুভ করতে গিয়ে তারা এই যে তোমার
স্থির হয়ে থাকা যে আয়নগুলো আছে, যারা হচ্ছে ধাতব বন্ধনে আবদ্ধ, এই আয়নগুলোর সাথে কিন্তু প্রতিনিয়ত ধাক্কা পায়। যদি এরা না থাকতো, তুমি জাস্ট কল্পনা করে দেখো, একটা বস্তুর উপর তুমি কন্টিনিউয়াস একটা ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে কি সে সবসময় কি ত্বরণে চলবে? এবং ত্বরণে চলার কারণে আমি জানি একটা বস্তু যখন ত্বরণে চলে তার কিন্তু বেগের মানটা ধীরে 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 বাড়তে থাকে। তো সে ইলেকট্রনের যদি কোনো বাধা এখানে না থাকতো এই কন্ডাক্টরের মধ্য দিয়ে চলার সময়, তাহলে ইলেকট্রনগুলো কিন্তু প্রথমে ধীরে চলা শুরু করলেও এই ফোর্সের কারণে ধীরে ধীরে তার বেগ বাড়তে বাড়তে অনেক বেশি বেগ বেড়ে যেত, অসীম একটা বেগের দিকে তারা ধাবিত হতো যদি এর তোমার দৈর্ঘ্যটা অনেক বড় হয়। বাট সেটা হতে দেখা যায় না। দেখা যায় কি, যে এই যে এখানে তোমার আয়নগুলো আছে, এই আয়নগুলোর সাথে ধাক্কার কারণে তারা হয়তো বা একটা বেগ লাভ করছিল, একটা প্রথমে হচ্ছে একটা স্থির বেগে ছিল, এই ফোর্স অ্যাপ্লাই হলো, সে ধীরে ধীরে তার বেগটা বাড়ছে, বাড়তে 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 গিয়ে সে প্রথম জনের সাথে ধাক্কা পেল। তো এই যে ইলেকট্রনটা কল্পনা করো এখানে ছিল, সে ইলেকট্রন যাচ্ছে 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 যাচ্ছে, এখানে যে যখন ধাক্কা পাবে তখন তার বেগটা কিন্তু ফল করবে, কিছু পরিমাণ এনার্জি সে কিন্তু এখানে নষ্ট করে দিবে। সেই এনার্জিটা বিভিন্ন ফর্মে বের হতে পারে, সেটা আলো আকারে বের হতে পারে, তাপ আকারে বের হতে পারে, ডিপেন্ড করছে। এই কারণে কিন্তু তুমি যখন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন তোমার তড়িৎ প্রবাহিত হয়, হওয়ার পরে এখানটা হাত দিবা, হওয়ার সময় হাত দেওয়ার দরকার নেই, আবার নিজেই কিন্তু শক পেয়ে যাবা। মনে করো কিছুক্ষণ ধরে কারেন্ট ফ্লো করলা, তারপর সুইচটা অফ করে দিলে, দেওয়ার পরে এখানে হাত দিয়ে দেখবা গরম হয়ে যাবে। এই গরমটা হচ্ছে কেন? গরমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে যেই তোমার তোমার ইলেকট্রিক ফিল্ড থেকে একটা ফোর্স জেনারেট হলো, এই ফোর্স এর কারণে এই ইলেকট্রনটা হচ্ছে একদিক থেকে অন্যদিকে যাওয়া স্টার্ট করছিল, করার পথে এই যখনই তার আয়নটার সাথে ধাক্কা লাগে, ধাক্কার পরে যেটা হয়, সে কিছু পরিমাণ এনার্জি তার কিন্তু নষ্ট হয়ে যায়, এবং সেই এনার্জিটাই অ্যাকচুয়ালি তাপ শক্তি রূপে এখান থেকে বের হওয়া শুরু করে। বুঝা গেছে? তাপ শক্তি রূপে এটা বের হওয়া শুরু করে। সবসময় যে তাপ শক্তি রূপে বের হতে হবে সেরকম না। আমরা যে বাসা বাড়িতে যে বাল্ব বা লাইট ইউজ করি, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা অ্যাকচুয়ালি সেম জিনিসই। ওই বাল্বের ভেতরে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টের ভিতরে হচ্ছে নিজস্ব কিছু তোমার ইলেকট্রন থাকবে, ইলেকট্রন থাকে, এবং সেখানে যে বন্ধনটা আছে, সেখানে যে আয়নটা আছে, ওই আয়নের সাথে যখন ইলেকট্রন মুভ করার সময় ধাক্কা পায়, ধাক্কার প্রভাবে যে এনার্জিটা তোমার রিলিজ হয়, সেই এনার্জিটা হচ্ছে তাপ শক্তির পাশাপাশি আলোক শক্তি রূপে নির্গত হয় বলে তুমি হচ্ছে কিন্তু লাইট থেকে, বাল্ব থেকে তুমি অ্যাকচুয়ালি আলোক পেয়ে যাও। বুঝা গেছে? তো এই কারণে এইভাবেই তোমার হচ্ছে শক্তিটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে আছে। এখন দেখো এই যে ইলেকট্রনটা, সে অ্যাকচুয়ালি সমবেগে চলা উচিত ছিল, সরি সমত্বরণে চলা উচিত ছিল, বাট এই যে ধাক্কার ফলে তার কন্টিনিউয়াস তার বেগের মানটা কিন্তু ধীরে 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 হ্রাস পাচ্ছে, আবার হচ্ছে বাড়ছে, বাড়তে বাড়তে আবার একটা ধাক্কা লাগলো, আবার হচ্ছে তোমার তোমার এটা কমে যাচ্ছে, তাই না? তারপর হচ্ছে আবার বেগটা কমে যাচ্ছে। তাহলে দেখা যায় যে যে ইলেকট্রনটা বেশি পরিমাণ ধাক্কা খেতে খেতে যায়, তার বেগের মানটা ফাইনালি এখান থেকে ওই ওই পাশে গিয়ে অনেক কিন্তু কম দেখতে পাওয়া যায়। যে হচ্ছে বেশি পরিমাণ ধাক্কা পাচ্ছে তার বেগটা আলটিমেটলি কম পাওয়া যায়। যে মোটামুটি খুব বেশি একটা ধাক্কা পায়নি, তার কিন্তু বেগের মানটা অনেক বেশি পাওয়া যায়। তাহলে দেখা যায় যে সবাই সুষম তোমার তড়িৎ ক্ষেত্রে যদি থাকে, তাহলে সবারই সেম বেগ হওয়া উচিত একটা নির্দিষ্ট সময় পরে, বাট এই সেম বেগটা তার কিন্তু দেখতে পাওয়া যায় না। একটাই রিজন, সেটা হচ্ছে এই ধাক্কার কারণে। আর ইলেকট্রিক ফিল্ড যদি তোমার ইউনিফর্ম নাও হতো, বা মানে তখন তো অবশ্যই তোমার ইউনিফর্ম না হওয়ার কারণে ফোর্স এক একজনের উপর এক একটা কাজ করবেই, প্লাস এই ধাক্কাটাই হচ্ছে কিন্তু তোমার মেইন ইস্যু, যার কারণে প্রত্যেকটা তোমার ইলেকট্রন সবারই বেগ কিন্তু একজন থেকে আরেকজনেরটা কিন্তু আলাদা। তাহলে এই যে আমি একটা তোমার হচ্ছে ধাতব খণ্ড নিয়েছি, যার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, তারা ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে, মুভ করতে যাওয়ার সময় তারা গড়ে যে বেগে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে চলে যায়, এই গড় বেগটাকে আমরা বলি হচ্ছে তারণ বেগ। এবং এই বেগটা লাভ করার সময় তার যেহেতু বারবার ধাক্কা লাগছে, এই কারণে এই ভেলোসিটিটাকে নাম দেওয়া হয়েছে তোমার ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। বুঝা গেছে? তো দেখো এই ড্রিফট ভেলোসিটিটা তাহলে কি জিনিস, আমি যদি সংজ্ঞায়িত করতে চাই একটু, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে কোন পরিবাহীর মধ্যে, কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলোর গড় বেগ কেই তারণ বেগ বলে। মানে সবার বেগ সেম হয় না, এই ধাক্কার কারণে তারা যখন যেতে থাকে বিভিন্ন জায়গায় ধাক্কা পায়,
ধাক্কার পরিমাণ যার যত বেশি হবে তত বেশি হচ্ছে সে রেজিস্ট্যান্স ফিল করবে, সে হচ্ছে অবরুদ্ধ হয়ে যাবে, তার বেগের মানটা কিন্তু অ্যাকচুয়ালি কমে যাবে। আবার হচ্ছে এই তোমার ফোর্সের কারণে বেগের মানটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার ধাক্কা লাগবে, আবার হচ্ছে বেগের মান কমে যাবে। তাহলে বেগের মান কমতে কি গড়ে তারা যেই বেগে চলে সেই গড় বেগটা যদি বের করতে চাই সেটাকে হচ্ছে আমরা এখন থেকে ত্বরণ বেগ বলবো। এই ত্বরণ বেগে যে তোমার হচ্ছে ইকুয়েশনটা সেটা যদি জেনারেট করতে চাই আমরা, তার জন্য আমাকে যেটা করতে হবে আমি কল্পনা করবো যেই ধাতুটার কথা বলছি যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই ধাতব পদার্থটার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমি কল্পনা করি এখান থেকে এখান পর্যন্ত তোমার এল দৈর্ঘ্য, ঠিক আছে। একটা ইলেকট্রন তার এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আসতে তার যে সময়টা লাগে সেই সময়টাকে আমি আপাতত কল্পনা করি টি সময় লাগে গড়ে। গড়ে এক একজনের এক টাইম লাগবে, অবশ্যই এক একজনের এক টাইম লাগবে, বাট গড়ে কত সময় লাগছে সেই গড় তুমি সময়টা যদি হচ্ছে টি ধরো, তাহলে তুমি গড়ে যে বেগটা আছে সেই বেগটা তুমি কিন্তু চাইলে বের করতে পারবা। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসতে তার যে বেগটা হবে সেটা হচ্ছে, আমরা জানি যেহেতু আমি গড় বেগ হিসাব করছি, ঠিক আছে, সুষম একটা বেগ কল্পনা করছি গড়ে, তাহলে আমি কল্পনা করতে পারি বেগ মানে কি দূরত্ব ডিভাইড বাই সময়, তাহলে আমি বলতে পারি ভি সমান হচ্ছে এল ডিভাইড বাই টি। বাট ইস্যু হচ্ছে যে এল এর ভ্যালু বা টি এর ভ্যালু তোমাকে কোনোটাই কিন্তু প্রশ্নে বলা থাকবে না, কখনোই হচ্ছে এত সহজে তুমি বের করতে পারবে না। এই কারণে একটু অন্যভাবে সূত্রটাকে একটু আমরা হিসাব করতে চাই বা বের করার চেষ্টা করতে চাই। তো তার জন্য যেটা করব, আমরা আরো কিছু টার্ম এখানে ধরে নিব। প্রথম যে টার্মটা ধরবো, কাজ করে এটাকে একটু এই পাশে নিয়ে যাই। তো তড়িৎ প্রবাহ কত হবে এটা কিন্তু কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করছে। প্রথম জিনিসটা সেটা হচ্ছে এখানে কতগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন আছে, যত বেশি ইলেকট্রন হবে তড়িৎ প্রবাহের মানটা তত বেশি হওয়া উচিত। তাহলে তড়িৎ প্রবাহের মানটা আসলে ডিপেন্ড করছে কার উপরে, ডিপেন্ড করছে এখানে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে কতগুলো ইলেকট্রন আছে সেটা ডিরেক্ট দেওয়া থাকে না, নরমালি আমাকে দেওয়া থাকে এভাবে যে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এটা বলা থাকে যে আমি যদি এমন একটা হচ্ছে ধাতব খণ্ড নেই যার আয়তন হচ্ছে 1 মিটার কিউব, তাহলে 1 মিটার কিউবে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমি তোমাকে বলে দিলাম যে হ্যাঁ এখানে মোটামুটি হবে 1 মিটার কিউবে n সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তো তার জন্য অ্যাভারেজে সে কত বেগে চলবে সেই বেগটা আমাকে বের করে দাও। তাহলে অ্যাভারেজে কত বেগে চলবে তার বেগটা বের করার জন্য আমাকে কি লাগবে, সেটা হচ্ছে টোটাল তাহলে ইলেকট্রনটা লাগবে। তো আমি যদি টোটাল ইলেকট্রনটা বের করতে চাই অবশ্যই কি হচ্ছে, যেহেতু একক আয়তনে ইলেকট্রন দিয়েছে তো আমাকে এটা, তাহলে টোটাল ইলেকট্রন কত বলো তো, মোট ইলেকট্রন, মোট তোমার ইলেকট্রন, আমরা জানি মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে একক আয়তনের ইলেকট্রনটাকে যদি আমি হচ্ছে টোটাল আয়তন দ্বারা গুণ করে দিই তাহলে মোট ইলেকট্রন পেয়ে যাবো না। কল্পনা করো যে 1 মিটার কিউবে একক আয়তনের ইলেকট্রন সংখ্যা n মানে কি 1 মিটার কিউবে ইলেকট্রন থাকে হচ্ছে nটা, তাহলে ভি মিটার কিউবে, ভি মানে আয়তন, ভি মিটার কিউবে ইলেকট্রন থাকে কয়টা, n ইন্টু ভি, এটাই তো হচ্ছে মোট ইলেকট্রন, এটাই কিন্তু তোমার মোট ইলেকট্রন। তাহলে এটাই বোঝাচ্ছি যে মোট তাহলে ইলেকট্রন হবে n ইন্টু ভি, যেখানে ভি মানে কিন্তু বেগ না, ভি মানে কিন্তু হচ্ছে আয়তন। এখন আমি ভিটা কিভাবে বের করবো, তো এই যে ধাতব যে খণ্ডটা দিয়েছি আমি, ধাতব খণ্ডের যদি আমি এরিয়া জানতাম, মনে করো এটা হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা হচ্ছে আমার এরিয়াটা, মনে করো আমার এরিয়া যদি জানা থাকে তাহলে এই এরিয়ার সাথে আমি যদি হচ্ছে এলটা গুণ করে দিই তাহলে কি আয়তন পেয়ে যাব। তাহলে আমি বলতে পারি ভি সমান অ্যাকচুয়ালি এরিয়ার সাথে দূরত্ব গুণ করা, তাহলে এটা হচ্ছে তোমার মোট ইলেকট্রন। তাহলে মোট আধানের মানটা কত মনে আছে তোমার, মোট চার্জ, মোট আধান বা হচ্ছে মোট চার্জ, এটাকে আমরা কিউ নামে নামকরণ করি। তোমাদের মনে আছে কিনা যে আমরা একটা ইকুয়েশন কিন্তু জানি যে একটা ইলেকট্রনের আধান যদি ই বলি আমি, তাই না, একটা ইলেকট্রনের আধান যদি আমি ই বলি তাহলে এন সংখ্যক ইলেকট্রনের আধান কত হবে, ই এর সাথে এনটা গুণ করা, তাহলে এখানে মোট ইলেকট্রন পেলাম কতটুকু, এতগুলো। তাহলে একটা ইলেকট্রন আধান যদি ই হয় তাহলে এতগুলো ইলেকট্রন আধান কত হবে, এটার সাথে ই গুণ করা, তাহলে এতগুলো আধানের ইলেকট্রন আধান হবে এন এ, এল এর সাথে জাস্ট ই গুণ করে দাও, তাহলে ইলেকট্রন সংখ্যার সাথে একটা ইলেকট্রনের আধান গুণ করলে টোটাল আধানটা আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাকে যদি বের করতে বলছে যে তড়িৎ প্রবাহ ডিপ ভেলোসিটির মান কত, সেটা বের করার জন্য আমি এক কাজ করি, আমি তড়িৎ প্রবাহের মানটা যদি এখান থেকে একটু বের করার চেষ্টা করি অটোমেটিক এটা বের হয়ে আসবে। তো আমরা জানি তড়িৎ প্রবাহ সমান আই সমান আমরা জানি হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি, তাই না।
এখান থেকে এখান পর্যন্ত কতগুলো ইলেকট্রন আসলো, সেই ইলেকট্রনের যে চার্জটা একক সময়ে যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়ে চলে যাবে সেটাই তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের মান। হ্যাঁ, এটা ঠিক যে ইলেকট্রনের দিক এবং তড়িৎ প্রবাহের দিক আমরা হচ্ছে প্রথাগত নিয়মে উল্টো ধরি, বাট অ্যাকচুয়ালি এটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ভ্যালুটা কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবা। তাহলে কিউ এর জায়গায় আমি বসে হচ্ছে এন এ এল ই ডিভাইড বাই টি। দেখো তো এল বাই টি একটু আগে আমি বললাম যে এল বাই টি অ্যাকচুয়ালি আমি কি ভি কে নির্দেশ করি, যেটাই হচ্ছে আমার তারণ বেগ। তাহলে এটাকে আমি বলতে পারি এল বাই টি সমান হচ্ছে ভি। তাহলে এখান থেকে আসবে তোমার এন এ ভি ই। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমার তড়িৎ প্রবাহের একটা সূত্র পাওয়া গেল তারণ বেগের সাপেক্ষে। তুমি এই ইকুয়েশনটাকে চাইলে ভি এর সাপেক্ষে দেখতে পারো। তাহলে ভি সমান কি বলতে পারবে, আই ডিভাইড বাই এন। ভি সমান আসবে আই ডিভাইড বাই এন এ ই। মাথা রাখতে হবে অবশ্যই এন মানে কিন্তু ইলেকট্রন সংখ্যা না, একক আয়তন ইলেকট্রন সংখ্যা। একক মিটার কিউবে কত ইলেকট্রন সেটা হচ্ছে এটা। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ই হচ্ছে ইলেকট্রনের আধান, আর আই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে এখান থেকে আমি এভাবে বের করতে পারবো চাইলে। অথবা আমরা অলরেডি একটা জিনিস শিখেছি যে এরিয়া যদি হচ্ছে তড়িৎ প্রবাহের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে আই কে এ দ্বারা ভাগ করা অ্যাকচুয়ালি কি প্রবাহ ঘনত্বকে নির্দেশ করে। তাহলে আই ডিভাইড বাই এ সমান আমি বলতে পারি অ্যাকচুয়ালি জে ডিভাইড বাই এন ই। ঠিক আছে, জে ডিভাইড বাই এন ই, এটা হবে তোমার ভি এর আরেকটা সমীকরণ। তাহলে ভি এর দুইটা সমীকরণ পেলাম, একটা হচ্ছে জে ডিভাইড বাই এন ই এবং আরেকটা হচ্ছে তোমার আই ডিভাইড বাই এন এ ই। এই দুইটাই হচ্ছে তুমি সমীকরণ আকারে মনে রাখতে পারো। এবং এটা একই জিনিস, তো জাস্ট আর গুণ করলেই হচ্ছে। ঠিক আছে, তো যদি হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বের করতে বলে বেগ দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবো, যদি হচ্ছে বেগটাই বের করতে বলে তাহলে এটা ইউজ করবো, যদি তড়িৎ প্রবাহের সাপেক্ষে বের করতে বলে তাহলে এটা, আর এর সাপেক্ষে বললে প্রবাহ ঘনত্বের সাপেক্ষে বললে আমরা চাইলে কিন্তু এটাকে ইউজ করতে পারি। বাট মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আই ডিভাইড বাই এ, এটা হচ্ছে তখনই ভ্যালিড যদি হচ্ছে এরিয়াটা আমি একেবারে লম্বভাবে কল্পনা করি। এই হচ্ছে দেখো ভেলোসিটি বা তারণ বেগের ইকুয়েশন, এবং তার জন্য যা যা কনসেপ্ট জানা দরকার সেই কনসেপ্ট আমরা আলোচনা করলাম। এখন আমরা কয়েকটা প্রবলেম সলভ করব এবং এই আজকের টপিকটা শেষ করব। দেখো প্রবলেমগুলো খুব একটা কঠিন কোনো প্রবলেম আসে না, কিছু কিছু কঠিন আসে, সেটা আমি আজকে রাখিনি এর কারণ তার জন্য যে কনসেপ্টটা জানা দরকার সেটা আমরা পরবর্তী কোন লেকচারে পড়ব। তো যখন সেই লেকচারগুলো আমি কাভার করব তখন আবার আমি এই তারণ বেগের সাথে ওই কনসেপ্টটাকে মার্চ করে কিছু প্রবলেম সলভ করব। বাট আজকে এখন পর্যন্ত যতগুলো আমরা কনসেপ্ট পড়লাম যতটুকু, তার উপর ভিত্তি করে আমরা দুই একটা প্রশ্ন সলভ করবো। দেখো একটি তামার তারের ব্যাস দেওয়া আছে, এটা এর মধ্য দিয়ে এই পরিমাণ তোমার তড়িৎ প্রবাহ সুষম তড়িৎ প্রবাহ চলছে। তামার প্রতি ঘনমিটারে মানে এক মিটার কিউবে পরিবহন ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে এটা, তাহলে ইলেকট্রনের তারণ বেগ কত? দেখো তো এটা পারবো না আমরা? যদি সূত্র মনে থাকে, আমরা জানি তড়িৎ প্রবাহ সমান এন এ ভি ই। অনেকে মনে রাখতে পারো না তোমরা, নাভি বলবা তাহলে মনে থাকবে, নাভি। ঠিক আছে, না ভি, এন এ ভি ই। এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এ হচ্ছে এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারণ বেগ, ইলেকট্রনের আধান। দেখো এক করে সব দেওয়া আছে মনে হচ্ছে। আই 1.3, এন প্রতি ঘনমিটারে কত ইলেকট্রন সেটাই বলা আছে ডিরেক্ট 8.49 10⁻²৪। এরিয়া হচ্ছে যেহেতু ব্যাস দেয়া আছে আমি তো বের করতে পারবো। তাহলে দেখো আমি জানি পাই আর স্কোয়ার, সো পাই ইন্টু আর স্কোয়ার, আর কত 1.8 মিলিমিটার, আর হবে তাহলে 0.9 মিলিমিটার, 0.9 মিলিমিটার পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এ গেল। ভি তারণ বেগ, ভি কত এটাই তো বের করবো আমরা, এবং ই হচ্ছে ইলেকট্রনের আধান। এটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। এটা যদি হিসাব করো, আমি আনসার লিখে দিয়েছি, এটাই আসবে 0.37 মিটার পার সেকেন্ড। একটু হিসাব করে নেবে। ওকে, বুঝা গেছে? সিম্পল, একেবারে তোমার সিম্পল ইকুয়েশন, সিম্পল প্রবলেম। দেখো বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে এটা আমি দেখি, এটা তোমাদের জন্য রাখি। ওকে, এটা হোমওয়ার্ক হিসেবে রেখে দিই। এটা
একই টাইপের প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে অবশ্যই প্রত্যেক এই ক্লাসে যা যা আমি পড়েছি প্রত্যেক জিনিসটা নোট করবা, নিজের খাতায় নোট করবা, এবং হোমওয়ার্কটা যেটা যেটা দিলাম সেই হোমওয়ার্কটা অবশ্যই হোমওয়ার্ক সহ নোটটা তোমরা গ্রুপে কিন্তু পোস্ট করবো, আমি দেখে নিব। ওকে, নেক্সট প্রশ্নটা দেখি। এখানে প্রশ্ন আছে কাটার একটা দুইটা না, ঠিক আছে, এটা করি আগে। বলেছে কি দেখো, একটি নির্দিষ্ট উপাদানের তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তারের দৈর্ঘ্য এটা এবং তার ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটার। যদি তারটিতে এত সংখ্যক এতগুলো তোমার মুক্ত ইলেকট্রন থাকে তবে তারটির তারণ বেগ কত হবে যখন এর মধ্য দিয়ে 13.7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তারণ বেগ আমাকে বের করতে বলেছে, শর্ত দেয়া আছে যে তড়িৎ প্রবাহের মানটা 13.7 হবে, তোমার ব্যাস দেয়া আছে, এরিয়া দৈর্ঘ্য দেয়া আছে, সবই দেয়া আছে এবং টোটাল ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে। দেখো এখানে কিন্তু অনেকে ভুল করবা, এই জায়গাটা এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই ছোট একটা জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের মিস্টেক হবে। এটা তোমরা সবাই এন কল্পনা করে ম্যাথটা সলভ করে দিয়ে চলে আসবে, এটা কিন্তু এন না। এটা কিন্তু আমি বললাম কি, এটা কিন্তু মোট ইলেকট্রন, নট একক আয়তনে ইলেকট্রন। ওকে, তাহলে মোট ইলেকট্রনটাকে আগে আমাকে একক আয়তনে এটাকে কনভার্ট করতে হবে, দেন হচ্ছে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো তার আগে কাজ করি, আমাদের একটা কাজ করব, যেহেতু আমি হচ্ছে ব্যাস জানি, দৈর্ঘ্য জানি, তাহলে এখান থেকে আমি প্রথমত একটা কাজ করতে পারবো যে আয়তনটা বের করতে পারবো, অথবা আমি এক কাজ করি ডিরেক্ট করে দিতে, আমাদেরকে ডিরেক্ট করে দিলেই তো হচ্ছে, তাই না? আমরা ইকুয়েশনটা লিখি আগে, আই সমান এন এ ভি ই। দেখো প্রত্যেকটা স্টেপগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আই আই মানে কি, তড়িৎ প্রবাহের মান ডিরেক্ট দিয়ে দিয়েছে 13.7। এন এন মানে কি, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, বাট এটা কি মোট ইলেকট্রন। তাহলে একক আয়তন ইলেকট্রন সংখ্যা কি পাবো, আমি প্রথমে মোট ইলেকট্রনটাকে উপরে লিখবো, এবং তাকে টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিব। এটাই তো একক আয়তনই ছিল, মনে আছে? মনে আছে কিনা দেখো, আবার একটু ফেরত যাই যদি ভুলে যাও। দেখো মোট ইলেকট্রন মানে কি এন ইন্টু ভি, তাহলে এন মানে কি মোট ইলেকট্রনকে আয়তন দ্বারা ভাগ করা, ভি দ্বারা ভাগ করে দেওয়া, তাই তো? তাহলে এটাই করলাম আমি, যে এন সমান আমার মোট ইলেকট্রনটাকে আমি হচ্ছে আয়তন দ্বারা ভাগ করে দিব। আয়তন ডিরেক্ট দেয়া নাই, তোমাকে ব্যাস দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে, বের করতে পারবে না। আমরা জানি ভি সমান আমার অ্যাকচুয়ালি আয়তন সমান অ্যাকচুয়ালি এ ইন্টু এল। তাহলে এ কত, এ হচ্ছে এই যে পাই ইন্টু 0.25 10⁻³ স্কয়ার, পাই আর স্কয়ার, কারণ ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কি 0.5 এর অর্ধেক কত 0.25 হবে, এবং এল কত, এল হচ্ছে তোমার 1 মিটার। এই হচ্ছে তোমার, এটাই আসবে আনসার। আমি আনসারটা বের করবো না, কারণ আমি ডিরেক্ট বসাবো এটা। তো এইটাই হচ্ছে তোমার আয়তন। সো এই আয়তনটা এখানে জাস্ট বসিয়ে দিই, বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমার একক আয়তনে ইলেকট্রন সংখ্যাটা কিন্তু বের হয়ে গেল। তাহলে এইটু হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এন, এইটা হচ্ছে তোমার এন। এটা এতক্ষণ ধরে এর আগের প্রশ্নটাতে ডিরেক্ট দেয়া ছিল, এখানে ডিরেক্ট দেয়া নাই, শুধুমাত্র আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এখন দেখো এ মানে কি, এরিয়াটা কি আবার এটা পাই আর স্কয়ার, পাই ইন্টু 0.25 10⁻³ হোল স্কয়ার। এটা অ্যাকচুয়ালি কেটেই যাবে, এটা কেটেই যাবে, সমস্যা না। আর কি ভি ইন্টু ই, ভি তো আমি বের করবো, আর ই তো হচ্ছে অবশ্যই মুখস্থ রাখতে হবে আমাদেরকে। শেষ, হিসাব করবো, এটা আসবে ভি সমান 5.7 10⁻⁴। বুঝা গেছে? এই হচ্ছে ইকুয়েশন এবং এই হচ্ছে প্রবলেম। তো খুব একটা কঠিন প্রবলেম না, কিন্তু শুধুমাত্র তোমাদের বোঝার জায়গা হচ্ছে এই একটা জায়গা, এই জায়গাটাতে, এই জায়গাটা যদি বুঝতে পারো ম্যাথটা কিন্তু খুব ইজি। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে একটু অ্যাডভান্স আমি বলবো, মানে মিডিয়াম লেভেলের। এখান থেকে হার্ড লেভেলের কোনো কোয়েশ্চেন নেই, এই টপিকটা খুবই সিম্পল একটা টপিক, হয় ইজি অথবা মিডিয়াম। ইজি তো একবারে বললামই, একেবারে সূত্র দিয়ে, খুবই ইজি সূত্র দিয়ে। এটা হচ্ছে একটু জাস্ট ট্রিক আছে বোঝার ক্ষেত্রে, বাট ট্রিক বলা যাবে না যদি তোমরা বুঝতে পারো সূত্রটা। এটা এমনি ইজি লেভেলেই পড়ে, এটা হচ্ছে মিডিয়াম লেভেলে পড়ে। এই ইকুয়েশনটা যদি, এই ম্যাথটা যদি সলভ করতে পারো, তাহলে এই রিলেটেড অনেক কিছু তোমরা সলভ করতে পারবা। এছাড়াও কিছু হচ্ছে এর থেকে ভালো কিছু প্রশ্ন আছে যেগুলোর জন্য তোমাদের অনেক টপিক জানা লাগবে, তো সেগুলো পড়ার পর আমি হচ্ছে আবার তারণ বেগের কিছু প্রবলেম সলভ করবো। দেখি প্রশ্নটা, একটি অ্যালুমিনিয়ামের তারের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার এবং তার ভর দেওয়া আছে, অ্যালুমিনিয়াম তারটার, তারের ভর জানি, তারের আমি দৈর্ঘ্য জানি। অ্যালুমিনিয়ামের ঘনত্ব বলা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ামটার
ঘনত্ব। এবং পারমাণবিক ভর 27 গ্রাম পার মোল। পারমাণবিক ভর মানে 27 গ্রাম। এটা যদি না দেওয়া থাকতো এমনি বের করতে পারতা, কেমিস্ট্রি থেকে মুখস্থ কিন্তু আমরা লিখে দিতে পারি চাইলেই। তো যাই হোক, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে প্রশ্নে, এই কারণে আমি দিয়েছি। বাট যদি নাও দেওয়া থাকে এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে অ্যালুমিনিয়ামের ভর কত। এইটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে পড়ে এসেছো। যাই হোক, পারমাণবিক ভরের দেওয়া আছে। ধরে নাও অ্যালুমিনিয়ামের প্রতিটি পরমাণু 3টি করে, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, 3টি করে ইলেকট্রন মুক্ত করে। প্রত্যেকটা পরমাণু যদি 3টা করে ইলেকট্রন মুক্ত করে বা সরবরাহ করে, এবং ইলেকট্রনগুলোর তারণ বেগ যদি এটা হয় 1.5 × 10⁻⁵, ঠিক আছে, তাহলে তারটির মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা বের করতে হবে। দেখো, খুবই 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 সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটু বুঝতে হবে যে কি কি ভ্যালু এখানে দেওয়া আছে এবং সেগুলোকে আমি ইউটিলাইজ করতে পারবো কিভাবে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। প্রথম, অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এল আমি জানি 5 মিটার। আর কি দেওয়া আছে, আমার ভর দেওয়া আছে, মানে তারটার ভর 5 মিটার তারের ভর 0.3035 কেজি। ওকে, এরপর কি দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের ঘনত্ব দেওয়া, এটা কেজি পার মিটার কিউব যেহেতু, তাহলে নর্মাল যে ঘনত্ব রো, ঠিক আছে, এটা দেওয়া আছে 2.7 10⁻³ কেজি পার মিটার কিউব, এটা দেওয়া আছে। ওকে, আর কি, পারমাণবিক ভর মানে ক্যাপিটাল এম যেটাকে আমরা বলি, পারমাণবিক ভর অ্যালুমিনিয়ামের সেটা হচ্ছে 27 গ্রাম পার মোল, মানে 1 মোলের ভর কত, 27 গ্রাম। ঠিক আছে, আর কি বলা, প্রত্যেকটা পরমাণু 3টা করে, আমি লিখলাম না এখানে, 3টা করে ইলেকট্রন মুক্ত করে, তার তারণ বেগ দেওয়া আছে ভি দেওয়া, ভি কত 1.5 × 10⁻⁵ মিটার পার সেকেন্ড। তো তোমরা ভিডিওটাকে পজ করো, নিজে আগে চেষ্টা করো তোমার আনসার কিটা আসছে কিনা, নিজে চেষ্টা করবা, না হলে হচ্ছে আমার সলভটা দেখো। ঠিক আছে, ওকে, এখন দেখো আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে, যেহেতু আমার কাছে আমি যদি আই বের করতে চাই, আমার কি লাগবে, এন এ ভি ই। আমি দেখি প্রত্যেকটা কি বের করতে পারবো কিনা। আমার টার্গেট কি, এই ইকুয়েশনটাকে ইউজ করা, এটা হচ্ছে আমার টার্গেট, যে আমি এই সমীকরণটাকে ইউজ করব, আই সমান এন এ ভি ই। ই তো মুখস্থ জানি, এন কোথাও ডিরেক্ট দেয়া নাই, এ এ হচ্ছে ডিরেক্ট দেয়া নাই, ভি দেয়া আছে, সো ভিই জানি, এন এবং এ কিন্তু আমার কাছে স্টিল মিসিং। তো সেই দুইটা জিনিসকে আমাকে বের করার একটু চেষ্টা করতে হবে। চলো বের করার একটু চেষ্টা করি যে কিভাবে এটা বের করতে পারা যায়। প্রথম কথা, প্রথম দেখো, যেহেতু আমার কাছে ঘনত্ব দেওয়া আছে, বস্তুর অ্যাকচুয়াল ভর দেওয়া আছে, তাহলে কিন্তু তার আয়তন আমি বের করতে পারবো চাইলেই। সেটা কি, আমরা জানি রো সমান m/v চাই, তাই না, রো সমান m/v। মাথায় রাখতে হবে এখানে আবার ভুল করে তোমার কেউ পারমাণবিক ভর ইউজ করবো না, এটা কিন্তু অ্যাকচুয়াল ভরটা নিতে হবে। ঠিক আছে, তাহলে m/v করি, তাহলে সেখান থেকে আমি আয়তন কিন্তু পেয়ে যাব। তাহলে রো কত, 2.7 × 10⁻³ এম হচ্ছে 0.035, অবশ্যই এসআই এককে বসাবো সবগুলোই, এবং ভি আমি বের করতে যাচ্ছি যে আয়তনটা কত। তো আমি একটু ক্যালকুলেটর, আমি আসলে ক্যালকুলেটর বড়, তো আমি একটু ফোনে একটু হিসাব করে নিই। (1.3 × 10⁻⁵) মিটার কিউব। ওকে, এই হচ্ছে আমার আয়তনটা বের হলো। ঠিক আছে, আয়তন যেহেতু বের হয়েছে খুব ভালো, বাট আমার তো এরিয়াটা বের করা লাগবে। আমরা আয়তন সমান আবার কি জানি, এরিয়া ইন্টু হচ্ছে তোমার দৈর্ঘ্য। তো আমি এটা সমান বলতে পারি ভি সমান অ্যাকচুয়ালি এ ইন্টু এল। এল কত বলো তো, এল দেওয়া আছে এখানে, এই যে এল 5 মিটার, তাহলে 5, তাহলে এখান থেকে 5 দ্বারা ভাগ করো, তাহলে আমার এরিয়ার ভ্যালুটাও কিন্তু বের হয়ে আসবে। দেখি এরিয়ার ভ্যালুটা কত আসে, আগের আনসারটাকে জাস্ট 5 দ্বারা ভাগ করবো, 2.6 × 10⁻⁶ এত মিটার স্কয়ার। দেখো, তাহলে আমার এরিয়া বের হয়েছে। সো আমার একটা ভ্যালু আমার এখন নোন হয়ে গেছে, এরিয়াটা। এখন আমার দরকার একক আয়তনে ইলেকট্রন সংখ্যাটা কত, একক আয়তনে আমার ইলেকট্রন সংখ্যাটা কত। তো তার জন্য এখন খেয়াল করো, আমাকে বলা আছে যেহেতু বস্তুটা তোমার ভর জানো তুমি, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু বের করতে পারবে চাইলে।
খেয়াল করে এটাকে আপাতত আপাতত এই পাশে রাখি। আমি এখন দেখি মোট ইলেকট্রনটা বের করার চেষ্টা করি। মোট ইলেকট্রন একটু ভালো মতো কল্পনা করবি, এক লাইনে লিখবো মোট ইলেকট্রন কিভাবে বের করবো। মোট ইলেকট্রন বের করার আগে আমাকে দেখতে হবে এখানে টোটাল পরমাণু আছে কতটুকু। এই যে 0.053 কেজি তুমি ভর খণ্ডটা নিয়েছো, এখানে টোটাল পরমাণু কতটা কিভাবে বের করবো বলতো। আমরা কি জানি যে আমি যদি হচ্ছে 1 মোল কোনো পদার্থ নেই তাহলে হচ্ছে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে সেম ভাবে আমি যদি হচ্ছে বস্তুটার ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মোল সংখ্যা পেয়ে যাব। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো দ্বারা গুণ করলে আমি কিন্তু টোটাল টোটাল কিন্তু তোমার হচ্ছে পরমাণু সংখ্যা পেয়ে যাব। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে মোলকে মোলকে তোমার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করা, এটা হবে তোমার কি, এটা হবে তোমার পরমাণু সংখ্যা। এবং এখানে একটা স্পেসিফিক করে কথা বলেছি, প্রত্যেকটা পরমাণু 3টা করে ইলেকট্রন দেয়। তাহলে এটা যদি পরমাণু সংখ্যা হয় এর সাথে তুমি 3 গুণ করি তাহলে কিন্তু আমি টোটাল ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবো। বোঝা গেছে কিনা এই 3টা কেন ইম্পর্টেন্ট? বোঝা গেছে এখানে 3টা কেন ইম্পর্টেন্ট এটা বুঝতে পারতে হবে। দেখো এখন হিসাব করি। তাহলে এন এন মানে হচ্ছে মোল সংখ্যা, কিন্তু এটা কিন্তু মোল, মাথা রাখবা এটা কিন্তু হচ্ছে তোমার মোল সংখ্যা। তাহলে এন কিভাবে বের করবো, নিজের ভর ডিভাইড বাই পারমাণবিক ভর। তাহলে 0.035 এবং এটা হচ্ছে 27। অবশ্যই কেজি কনভার্ট করবো কারণ উপরটা যেহেতু কেজি, এটাকে আমাকে কেজি করতে হবে। তাহলে 27 × 10⁻³ অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 10⁻23 ইন্টু 3। তো এটা আসবে আমার টোটাল ইলেকট্রন সংখ্যা। দেখি একটু, টু পয়েন্ট থ্রি ফোর 10⁻24 2.34 10⁻24 টি, এটা হচ্ছে মোট ইলেকট্রন। মাথা রাখবা, আবার আগের ম্যাথটার মতো হয়ে গেল। মোট ইলেকট্রন কিন্তু আমার কিন্তু এন না, আমার এন হচ্ছে মোট ইলেকট্রনকে আবার আয়তন দ্বারা ভাগ করা। ঠিক আছে, এক কাজ করি পরের পেজে চলে যাই, আরেকটা পেজ নিব, নিয়ে হচ্ছে আমরা জাস্ট একটু মুছে দিই এগুলো। ওকে, একটা এগুলো মুছে দিই। তো দেখো আমার এখন রিয়েল সূত্রটা ইউজ করবো, আমার ফাইনাল সূত্রটা এই সমান এন এ ভি ই। আই বের করতে বলেছে, সো এন এন মানে কি, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে মোট ইলেকট্রন এটা একে আমি হচ্ছে আয়তন দ্বারা ভাগ করে দিব। সো এটা 2.34 10⁻24 2.34 10⁻24 ডিভাইডেড বাই আয়তন। আয়তন কত? আয়তন হচ্ছে যে 1.3 10⁻⁵। এটাই হচ্ছে তোমার এন। এরিয়া এটা তো বের করেছি একটু আগে, এরিয়া হচ্ছে 2.6 10⁻⁶। ভি ভি হচ্ছে প্রশ্নে দেয়া ছিল ডিরেক্ট, এটা হচ্ছে তোমার তারণ বেগটা 1.5 10⁻⁵। ইলেকট্রনের আধান ই, এটা মুখস্থ। ঠিক আছে, এখন দেখি আমরা হিসাব করার চেষ্টা করি কত আসে ফাইনালি। হ্যাঁ, আনসার মিলে গেছে 1.12। ঠিক আছে, এই হচ্ছে আনসার। দেখো বোঝা গেছে কিনা? যদি এটা বুঝতে পারা যায়, এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসুক আমার মনে হয় পারবা তোমরা। ঠিক আছে, সো তোমরা যেই বই ফলো করো না কেন, সেটা প্রামাণিক স্যার হোক, ইসাক স্যার হোক, কিংবা হচ্ছে তপন স্যার হোক, সেলু স্যার হোক, যেই বই ফলো করো না কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে বোর্ডে যে প্রশ্নগুলো আছে প্রথমত সেগুলো হচ্ছে একটু কাভার করার চেষ্টা করো। পাশাপাশি হচ্ছে তোমাদের বইয়ের পেছনে কিছু প্রশ্ন আছে, এক্সাম্পল অনেক প্রশ্ন আছে, প্রত্যেকটা দেখো। আমার মনে হয় যে এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, বই থেকে একটু কনসেপ্ট রিডিং পড়ো, রিডিং পড়ার পর আমার মনে হয় না যে আজকে যা যা থিওরি আলোচনা করলাম সেটা কোনো সমস্যা হবে। এবং যদি থিওরিটা বুঝতে পারো, এরপরে যদি ম্যাথগুলো সলভ করতে যাও, আমার ক্লাসটা শেষ করার পরে যদি হচ্ছে নিজেরা নোট করে রেখে দাও এবং পরবর্তীতে পড়ো, এবং যদি হচ্ছে পরে বইটাকে সলভ করতে দেখবা যে সব কিছু পারছো তোমরা। বুঝা গেছে? এর পাশাপাশি যদি কিছু না পারো অবশ্যই হচ্ছে সেটা আমাকে জানাতে পারবা। এবং এই রিলেটেড কিন্তু আরও অনেক প্রশ্ন হয় যেটা আমি করাইনি ইচ্ছে করি, কারণ তার জন্য যে কনসেপ্টে জানা প্রয়োজন সেটা আমি এখনো যাইনি। তো সেটা কভার করার পরে আমি হচ্ছে আবার কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার হচ্ছে যাওয়ার আগে বলে রাখছি, তোমাদের কিন্তু হচ্ছে একটা গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, এখানে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই গ্রুপ লিঙ্কটাতে তোমরা যদি যাও, প্রবর্তন
এই গ্রুপের নাম। তো প্রবর্তনে গিয়ে তোমরা হচ্ছে আজকে যে হোমওয়ার্ক এবং তোমার হচ্ছে নোটটা সেটা অবশ্যই সাবমিট করবা। সাবমিট করে হচ্ছে আমি দেখে নিব যে তোমাদের সবগুলো কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এবং আমাদের যদি কোনো কোর্স তোমরা ভিজিট করতে চাও তাহলে তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। বর্তমানে রানিং কোর্সটা চলছে, সেই রানিং কোর্স সম্পর্কে তুমি সব কিছু আইডিয়া পেয়ে যাবে সেখানে। তো আজকে এখানেই রাখছি। আগামী ক্লাসে আমরা কিন্তু এই চ্যাপ্টারের আরেকটা এক্সাইটিং কোনো টপিক নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।